তাহলে আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু, সেটা হলো স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ আমাদের অনেকগুলো বিষয় আছে। তো তার মধ্যে আমাদের প্রথমে আছে আমাদের কুলম্বের ল। কুলম্বের ল এর ভিতর পরে আমাদের আসবে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের পরে বিভব, বিভবের পরে আমাদের ডাইপোল, ডাইপোলের পরে গাউসের সূত্র, গাউসের সূত্র। আর এগুলোর ভিতর আমাদের বিভিন্ন সাব টপিক আছে। তারপরে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের আমাদের কি সমান্তরাল বা সিরিজ সংযোগ, তারপরে ক্যাপাসিটরের বিভিন্ন সার্কিট, এই জিনিসগুলো আমাদের আছে। তো আমরা একটা করে শুরু করবো, আশা করি মোটামুটি সব টপিকে টাচ করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করি চার্জ থেকে। চার্জ জিনিসটা কি? চার্জ হচ্ছে একটা মৌলিক ধর্ম, সকল বস্তুর একটা মৌলিক ধর্ম। মৌলিক ধর্ম কোনগুলো? যেমন এই ধর্মের পরে আসলে এই ধর্মটা কেন কাজ করে সেটা আমরা আসলে জানি না। যেমন একটা বস্তুর যদি আমরা বলি ভর হয়েছে 2 কেজি, ভর কেন 2 কেজি সেটার উত্তর কিন্তু নাই। হ্যাঁ, ভর 2 কেজি মানে কি? ভর 2 কেজি, ভর একটা জিনিস আমরা জানি, কিন্তু ভরটা কিভাবে কাজ করে, কেন ভর জিনিসটা আছে সেটা আমরা জানি না। ঠিক সেম ভাবে চার্জ জিনিসটা একটা মৌলিক জিনিস, মৌলিক ধর্ম। যেমন আমরা বলতে পারি যে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম। 19 কুলম নেগেটিভে। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে ইলেকট্রনের চার্জ মানে চার্জ জিনিসটা কি, আসলে চার্জ জিনিসটা কি সেটা আমাদের কোনো উত্তর নেই। আমরা শুধু জানি চার্জ নামে একটা জিনিস আছে যেটা এইভাবে এইভাবে কাজ করে, এটার উপর প্রপার্টি গুলো এরকম, এই জিনিসটা এই বস্তুর উপর থাকে, এই বস্তুর উপর থাকে না, এটা ট্রান্সফার এভাবে হয়। কিন্তু চার্জটা কি এক্স্যাক্টলি সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, তাহলে এই চার্জ জিনিসটা কি? চার্জটা হচ্ছে আমাদের মৌলিক ধর্ম। আচ্ছা, তাহলে চার্জ কি কি সূত্রগুলো আসলে মানে? চার্জ আমাদের কনজারভেশন সূত্রটা মানে, কনজারভেশন ল, কনজারভেশন ল। চার্জ আমাদের এই ফর্মুলাটা মানে চলবে। ঠিক আছে, কনজারভেশন। আচ্ছা, চার্জের কনজারভেশন সবসময় মানে চলবে। তুই হচ্ছে কোয়ান্টায়ন, চার্জ কোয়ান্টাইজড, আমরা ইংলিশে বলি। চার্জটা কি? কোয়ান্টাইজ থাকবে সবসময়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটা একটা করে আসবো প্রথমে। আচ্ছা, প্রথম জিনিসটা যে কনজারভেশন লটা কি? কনজারভেশন ল, কনজারভেশন লটা আমাদেরকে বলে যে চার্জ তৈরি বা সৃষ্টি হবে না, সৃষ্টি হবে না, শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হবে। এক বস্তু হতে অন্য বস্তুতে ট্রান্সফার হতে পারবে। আচ্ছা, হতে পারে। ঠিক আছে, তো এটাকে অন্য একভাবে বলা যায়। অন্য একভাবে বলা যায় কিভাবে? যে একটা যদি সিস্টেম থাকে, সিস্টেমটাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন সিস্টেম। মানে ওইটার সাথে যদি অন্য কোনো বস্তুর কোনো ইয়া না থাকে, ইন্টারাকশন না থাকে, এটাকে আমরা বলতে পারি এরকম বিচ্ছিন্ন সিস্টেমের চার্জ সবসময় সমান থাকবে, সমান থাকবে। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে বলতে পারি এভাবে। মনে করো এখানে আমাদের একটা বক্স ছিল, সেই বক্সের ভিতরে 3টা গোলার মতো ছিল। প্রথম গোলে আমাদের 2 কুলম চার্জ আছে, দ্বিতীয় গোলে আমাদের -2 কুলম চার্জ আছে, আর এখানে আমাদের 6 কুলম চার্জ আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম? এটাকে কিছু সময় পরে দেখলাম, 10 ঘন্টা পরে দেখলাম। ততক্ষণে এটা দিয়ে ধরো ফুটবলই খেলছিল, কেউ লাথি দিছে, এটা ধাক্কা টাক্কা খাইছে, বিভিন্ন জায়গায় গড়াগড়ি করছে, কিন্তু এই যে চার্জ গুলো ছিল, চার্জ গুলোর সাথে বাইরের কারো কিন্তু ইন্টারাকশন হয়নি। তো ইন্টারাকশন না হওয়ার কারণে এখন কিছুক্ষণ পরে যদি আমরা দেখি, তাহলে আমরা এরকম জিনিস দেখতে পারি যে আমাদের প্রথম যেটা আছে সেটার ভিতর -2 কুলম চার্জ চলে আসলো, এটার ভিতর আমাদের সাপোজ +5 কুলম চার্জ চলে আসলো। তখন এটার ভিতর কত কুলম চার্জ হবে সেটা আমরা বলে দিতে পারবো, কারণ আগে আমাদের চার্জ কত ছিল? 6 আর 2, 4 থেকে 2 বাদ গেলে +6 কুলম। এখন আমাদের কত? +6 কুলমই থাকতে হবে। তাহলে দেখি 5 থেকে 2 গেলে কত? 3 কুলম বাড়ছে, তাহলে এটার ভিতর 3 কুলম থাকতে বাধ্য। তাহলে এটাকে আমরা বলি যে আমাদের বিচ্ছিন্ন সিস্টেমে চার্জ সবসময় কি থাকবে? সমান থাকবে। তো এটা আমাদের এখানে যেমন লাগে, ঠিক তেমন ভাবে আমরা যখন ওই আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো, সেখানে একটা পার্ট থাকে যে রেডিও অ্যাক্টিভিটির। ওই রেডিও অ্যাক্টিভিটির পার্ট যেটা আছে, ওইটার ভিতর আমাদের এই জিনিসগুলো লাগে, চার্জের কোয়ান্টাইজেশনটা লাগে। যেমন ওই যে ইয়া থাকে ইউরেনিয়াম, ইউরেনিয়ামটা ভাঙার পরে কি হয়? প্রোটন তৈরি হয়, নিউট্রন তৈরি হয়, তারপরে আমাদের থোরিয়াম তৈরি হয়। ওগুলোর ভিতর আমাদের ইলেকট্রন প্রোটন এগুলো চার্জ সবসময় কি থাকে? সমান থাকে। মানে ইলেকট্রন প্রোটন এগুলো সবসময় ম্যাচ করতে হয়। তো ওইটাকে আমরা বলি চার্জের কোয়ান্টাইজেশন। ওই জিনিসটা যেমন লাগে, ঠিক এমন ভাবে আমাদের ভরের কোয়ান্টাইজেশনটাও, ভরের কনজারভেশনটাও আমাদের লাগে। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের কনজারভেশন লটা। কনজারভেশন লতে আসলে খুব বেশি জিনিস নাই। এরপরে কোয়ান্টাইজড ব্যাপারটা আর কি। কোয়ান্টাইজড, এই যে চার্জকে আমরা কোয়ান্টাইজড বলতেছি, এটা দ্বারা আসলে বুঝি কি? তো কোয়ান্টাইজড মানে হচ্ছে কোয়ান্টা, কোয়ান্টা মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। এটা আসছিল আমাদের কোয়ান্টা শব্দটা থেকে। ঠিক আছে, তো কোয়ান্টা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ। তো চার্জ কোয়ান্টাইজড মানে হচ্ছে চার্জকে আমরা বিচ্ছিন্ন ভাবে পাবো না, অর্থাৎ যতটুকু ইচ্ছা ততটুকু চার্জ আমরা চাইলে নিতে পারবো না, চার্জকে একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে। ঠিক আছে,
নির্দিষ্ট পরিমাণ। কিভাবে পরিমাণ নিতে হবে সেটা আমরা একটু দেখি। নির্দিষ্ট পরিমাণ, যে কোয়ান্টাইজেশন লটা বলে যে চার্জ এক্সিস্ট করবে ইন্টিজার নাম্বার, বা কি বলবো এটাকে, আচ্ছা ইন্টিজারই লিখি, ইন্টিজার তো বুঝি আমরা সবাই, ইন্টিজার মাল্টিপল বা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে। পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে। কিসের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে? এখন এটা বলার সাথে সাথে কোশ্চেন চলে আসে যে কিসের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে? মৌলিক স্বাধীন চার্জের। ঠিক আছে, তাহলে আমরা কোয়ান্টাইজেশন লটা কি বলে যে চার্জ এক্সিস্ট করবে ইন্টিজার মাল্টিপল বা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে মৌলিক স্বাধীন চার্জে। তাহলে মৌলিক স্বাধীন চার্জটা কি সেটা আমাদের দেখতে হবে। মৌলিক স্বাধীন চার্জটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন বা একটা প্রোটনের চার্জ। মৌলিক স্বাধীন চার্জ, এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমরা আশা করি সবাই পারি। স্বাধীন চার্জ হচ্ছে একটা ইলেকট্রন বা একটা প্রোটনের চার্জ, আর সেই চার্জের পরিমাণটাও আমরা জানি, সেটা কত? 1.6 ইন্টু 10⁻⁹। হ্যাঁ, প্লাসের জন্য প্লাস, ইলেকট্রনের জন্য মাইনাস, প্রোটনের জন্য প্লাস, এটা আমরা জানি। তো 1.6 10⁻⁹ কুলম্ব এই মৌলিক স্বাধীন চার্জের পূর্ণ সংখ্যায় গুণিতক আকারে থাকবে। দ্যাট মিনস আমাদের কোন একটা বস্তুর চার্জ যদি কিউ হয়, সেটাকে অবশ্যই একটা মাল্টিপল আকারে থাকতে হবে, ইন্টিজার মাল্টিপল আকারে থাকতে হবে, যেখানে আমাদের n ইজ ইকুয়াল টু কত? n ইজ এলিমেন্টস টু আমাদের বড় হাতের z। ঠিক আছে, বড় হাতের z এর ভিতর আমাদের কি থাকে? সব পূর্ণ সংখ্যা থাকে, -3, -2, -1, 0, তারপরে 1, 2, এই জিনিসগুলো থাকে কার? একটা ইলেকট্রনের। আর এখানে আমরা প্লাস মাইনাস দ্বারা কি বুঝাবো? যে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বলে কি আমাদের চার্জের কোয়ান্টাইজেশন সূত্রটা। অর্থাৎ আমরা যদি কখনো চার্জ চাইলে আমরা এরকম নিতে পারবো না যে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এটা একটা চার্জ যদি নিতে হয়, এরপরে ঠিক এরপরে যদি কোনো চার্জের পরিমাণ থাকে, সেটা অবশ্যই কত হবে? 3 ইন্টু 10⁻⁹, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এরপরে যদি কোনো চার্জ চাই, তাহলে সেটা হবে কত? 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এরকম কোনো চার্জ তুমি কখনো পাবা না 2.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। অর্থাৎ এই যে 2.5, এটা কখনো সম্ভব হবে না। হয় আমরা একের পরে চাইলে আমি 2 নিতে পারবো, 2 এর পরে চাইলে আমি 3 নিতে পারবো, এদের মাঝামাঝি কিছু আমি নিতে পারবো না। তাহলে এটাকে আমরা কোয়ান্টাইজেশন বলি, যে আমাদের জিনিসটাকে একটা নির্দিষ্ট ফিক্স পরিমাণের উপর নির্ভর করে। তো এবার আমাদের একটা জিনিস একটু জানতে হয়, যে আমরা যদিও বলতেছি চার্জ জিনিসটা কোয়ান্টাইজ, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমরা সবসময় এটাকে কোয়ান্টাইজ হিসেবে ধরি না, এটাকে আমরা কন্টিনিউয়াস হিসেবেই ধরি নিই। কিভাবে কন্টিনিউয়াস হিসেবে ধরে নিই? যে আমরা যদি মনে করি যে সাপোজ 8 ইন্টু 10⁻⁶ সাপোজ, হ্যাঁ, 10⁻⁶ পরিমাণ চার্জে কয়টা ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে। আমরা যদি এই কোয়েশ্চেনটা একটু সলভ করি, তাহলে দেখবো আমাদের অ্যান্সারটা, যে এত কুলম্ব চার্জে কয়টা ইলেকট্রন লাগে, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কি লিখতে পারবো? কিউ ইজ ইকুয়াল টু প্লাস, এটাকে আমরা মাইনাস দিই, আচ্ছা, মাইনাস NE। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এনটাই তো বের করতে হবে আমাদের। কিউ কত? কিউ হচ্ছে -8 ইন্টু 10⁻⁶, আর ইটা কত? এটা হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁹। এখানে কত? মাইনাস আসবে। আচ্ছা, তাহলে হিসাব করলে এটা তো আমাদের উপরে চলে যাবে 8/1.6 ইন্টু 10⁻⁶ প্লাস 19। তাহলে এখানে আসতেছে আমাদের 8/1.6 ইন্টু 10⁻⁻, এখানে কত আসতেছে? 13, হ্যাঁ, প্লাস 13 আসতেছে। আচ্ছা, প্লাস 13 আমরা এখানে 14 দিই, এখানে একটা 10 দিয়ে দিই, তাহলে এখানে কত চলে আসবে? 16 চলে আসবে। তাহলে এটা চলে আসবে কত? 0.5 ইন্টু 10⁻14, দ্যাট ইজ 5 ইন্টু 10⁻13। তাহলে কি হিসাব করে দেখো, যে আমাদের এতটুকু আসলে কতটুকু চার্জ? -8 মাইক্রোকুলম্ব। ঠিক আছে, আমরা মাইক্রোকুলম্ব একটু বলতেছি, এই যে -8 মাইক্রোকুলম্ব। জাস্ট এতটুকু চার্জের ভিতর আমাদের ইলেকট্রন অবস্থা কয়টা? 5 ইন্টু 10⁻13টা। এটা এত বড় সংখ্যা, যেটা আমাদের গুনতে অনেক সময় লাগবে। ঠিক আছে, এটা বিশাল একটা সংখ্যা কিন্তু। তো এত পরিমাণ ইলেকট্রন যেহেতু আমাদের এতটুকু চার্জের জন্য লাগতেছে, তাই আমরা যদি -8.1 মাইক্রোকুলম্ব এরকমও দিই, তাহলে কিন্তু আমাদের খুব বেশি ইলেকট্রনের মানে ওই ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিটা 1.6 ইন্টু 10⁻⁹, এটার সাথে যদি আমরা 2.5 যোগ করি ইন্টু 10⁻⁹, 2.5 যোগ করে, তাহলে কিন্তু খুব বেশি উপর নিচ হবে না। কারণ আমরা যে এইগুলা নিয়ে কাজ করি, সেখানে অনেক পরিমাণ ইলেকট্রন থাকে, তার মধ্যে একটা দুইটা ফান্ডামেন্টাল ইলেকট্রন কম আসলো নাকি বেশি আসলো, অর্থাৎ এখানে আমরা 0.5 অফ 1.6 ইন্টু 10⁻⁹ এটা যোগ হলো নাকি বিয়োগ হলো, সেটাতে আসলে তেমন কিছু যায় আসে না। আসলে আমরা এটা দ্বারা যেটা জিনিস বুঝতে পেরেছি, যে সাপোজ একটা জিনিসের গ্রাফ যদি এরকম হয়,
যে একটা ইলেকট্রন তারপরে বের হয়ে আবার দুইটা ইলেকট্রন তারপরে বের হয়ে আবার তিনটা ইলেকট্রন তারপরে বের হয়ে চারটা ইলেকট্রন এরকম হয়। এখন যেহেতু এগুলোর পরিমাণ খুবই কম, অর্থাৎ দেখতে প্রায় এরকম এরকম খুবই কম যেহেতু, তাই এটাকে চাইলে আমরা একটা কন্টিনিউয়াস স্ট্রেট লাইন হিসেবে কল্পনা করতে পারবো। এটা করলে সুবিধা কি, এগুলোকে এখন আমরা ইন্টিগ্রেট করতে পারবো। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটা শর্ত থাকে, যে ইন্টিগ্রেট করার জন্য আমাদের শর্ত থাকে। শর্তটা কি, আমাদের ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস। তো বিভিন্ন জায়গায় দেখবো আমরা চার্জকে অনেক সময় ইন্টিগ্রেট করব, কিন্তু যেহেতু চার্জ কি একটা কোয়ান্টাইজ ভ্যালু ছিল, কোয়ান্টাইজ ভ্যালু হওয়ার কারণে সেটাকে কি ইন্টিগ্রেট করার কথা না। কারণ ইন্টিগ্রেট হওয়ার জন্য সেটা কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের চার্জ থেকে কোয়ান্টাইজ না, এই কন্টিনিউয়াস না, চার্জটাকে ব্রেক করে করে আসে, 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 এরকম আসার কথা। কিন্তু তারপরে সেগুলোর ভ্যালু অনেক কম দেখে আমরা কি করবো, সেগুলোকে এরকম কন্টিনিউয়াস আকারে চিন্তা করে আমরা ইন্টিগ্রেট গুলা করতে পারবো। তাই ইন্টিগ্রেশন করলে সেখানে যাতে কোনো কনফিউশন না থাকে যে আমরা এরকম ডিসকন্টিনিউয়াস ফাংশনকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতেছি। ঠিক আছে, তো এগুলো ডিসকন্টিনিউয়াস হলেও এগুলোর ভ্যালু গুলা কি খুব কম, ডিসকন্টিনিউটির পরিমাণ খুবই কম, তাই প্র্যাকটিক্যাল পারপাসে এগুলোকে কি আমরা কন্টিনিউয়াস হিসেবেই ধরে নিই। কন্টিনিউয়াস হিসেবে ধরে সেগুলোর ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ভাবে করে থাকি। আপনার সূত্র ডিরাইভ করার সময় অনেক সময় করবো এগুলো। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস একটু মাথায় থাকে যে কিউ ইকুয়ালটা কি, এন ই, এটা কি চার্জের কোয়ান্টাইজেশন সূত্র, কোয়ান্টাইজেশনের যে লটা আছে সেটা। তো এটা দ্বারা আমাদের বিভিন্ন কোশ্চেন করে মাঝে মাঝে, ছোটখাটো এগুলো আমরা এমনি পারবো। এই যে টাইপের কোশ্চেন করে যে এতগুলো চার্জে কয়টা ইলেকট্রন আছে, বা 1 কুলম চার্জে কয়টা ইলেকট্রন আছে, সেগুলো আশা করি আমরা পারবো সবগুলো ইজিলি। আচ্ছা, এরপরে আমরা আমাদের মেইন আলোচনার ভিতরে ঢুকে যাই। একটু আগে যে আলোচনাগুলো আছে সেগুলো তেমন কিছু না, আসলে ওগুলো না পারলেও হবে। আচ্ছা, এরপরে আমাদের প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, তো কুলম্বের সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে এটা কি একটা এক্সপেরিমেন্টাল ল। আচ্ছা, এটার কোনো কি প্রুফ নাই, কিন্তু আমরা জানি এটা কাজ করে। তো কুলম্ব আমাদেরকে কি বলছে, যে এখানে যদি একটা চার্জ থাকে, আমরা দুইটাকে প্লাস ধরলাম, আমরা এটা করে জানি সবাই যে পজিটিভ পজিটিভকে আকর্ষণ করে আর নেগেটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে। এটা সাপোজ Q2, এদের মধ্যবর্তী যে জুড়তো সেটাকে আমরা কি ধরলাম আর। তাহলে আমাদের কুলম্ব আমাদেরকে বলে গেছে যে এটাই কি করবে, বিকর্ষণ করবে একটা বলে, সেটাকে আমরা কি বলতেছি, এটাকে সাপোজ 1, এটাকে আমরা 2 বললাম। তো এই যে বলটা আছে সেটাকে আমরা বলতেছি 2 এর উপর প্রযুক্ত বল 1 এর দ্বারা। ঠিক আছে, 2 এর উপর প্রযুক্ত বল কার দ্বারা, 1 এর দ্বারা, একটু। আর এই বলটা হবে 1 এর উপর প্রযুক্ত বল 2 এর দ্বারা। তো কুলম্ব আমাদেরকে বলে গেছে যে এই যে 1, 2 অথবা F21, এই যে ভেক্টর গুলো আছে, এই যে বলগুলো আছে, এদের যে মানটা, সেই মানটা আসবে আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের কি কুলম্ব বলে গেছে। আর পাশাপাশি আরো একটা জিনিস বলছে যে আমাদের এই যে ফোর্স গুলো আছে, সেই ফোর্স গুলা তাদেরকে সংযোগ করলে যে রেখাটা আছে, তাদেরকে সংযোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখা বরাবর কি করবে, অর্থাৎ এদেরকে সংযোগ করলে এই যে সরলরেখা পাওয়া যায়, এই সরলরেখা বরাবর এদিকে, এদেরকে সংযোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখা বরাবর এদিকে কাজ করবে। তাহলে এটাকে আমাদের কুলম্বের সূত্রটা ছিল। এখন কুলম্বের সূত্রে এখানে যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি, কনস্ট্যান্টের ভ্যালু কি আছে 1/4πε। এখন যদি শূন্য মাধ্যমে হয় তাহলে আমরা এখানে নট ইউজ করি, শূন্য মাধ্যমে না হলে এখানে আমরা নট ইউজ করবো না। এই এপসাইলন নম্বরকে পরবর্তীতে আমরা একটু ভালোভাবে জানবো। এপসাইলন জিনিসটা কি, এপসাইলন জিনিসটা হচ্ছে আমাদের ভেদন যোগ্যতা। ভেদন যোগ্যতা, তো বাংলা নামটা দিয়ে তেমন কিছু বোঝা যায় না, ইংলিশ নামটা দিয়ে বোঝা যায়। এটা হচ্ছে কি আমাদের পারমিটিভিটি। তো পারমিটিভিটি নিয়ে ডিটেলস আমরা পরবর্তীতে জানবো। আগে আমরা কুলম্বের সূত্রটা সম্পর্কে একটু ডিটেল জানি না। ঠিক আছে, আচ্ছা, তো কুলম্বের সূত্র আমাদের কি বলে, যে আমাদের যে মধ্যকার যে চার্জটা আছে, তাদের মধ্যকার যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করে, তাদের মধ্যবর্তী যে চার্জ আছে সেই চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে, আর তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে কুলম্বের সূত্রটা আমাদের কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটু লিখে রাখি, যে চার্জের উপর, চার্জের পরিমাণের উপর, 2 নাম্বার তাদের মধ্যবর্তী দূরত্বের উপর, আর 3 নাম্বার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে মাধ্যমের উপর, তাদের মধ্যকার মাধ্যমের উপর। মাধ্যমের উপর কিভাবে ডিপেন্ড করে, মাধ্যমের উপর ডিপেন্ড করে আমাদের এই কে এর মাধ্যমে। ঠিক আছে, কে এর ভ্যালু কত, 1/4πε0। আর এখানে যে এপসাইলনটা আছে, এটা কিন্তু একটা মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হয়, অর্থাৎ এক এক মাধ্যমে আমাদের এপসাইলনটা এক এক রকম হয়, সাথে সাথে চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন কে এর ভ্যালু আমরা যদি শূন্য বা বায়ু মাধ্যমে দুটোকে আমরা প্রায় সেম ধরি, সেখানে আমাদের কে এর ভ্যালু হয় 9 × 10⁹।
কিন্তু অন্য কোনো মাধ্যমে গেলে ভ্যালুটা কি আর একটু কমে যাবে। তো সেই কারণে আমাদের এই জিনিসটা কি, এই যে ফোর্সটা আছে কুলম্বের ফোর্স, সেটা আমাদের কি মাধ্যমের উপরে ডিপেন্ড করে। তারপর আরেকটা জিনিস আছে যে আমাদের কুলম্বের যে ফোর্সটা সেটাকে ভেক্টর রূপে লিখতে বলে মাঝে মাঝে। তো ভেক্টর রূপে যদি আমাদের লিখতে হয় তাহলে সেটাকে আমরা এভাবে লিখলাম যে মনে করো এখানে কি কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার ছিল। তারপর এটাকে ভেক্টর বানানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে ভেক্টরটা আছে সেটা একটা ডিরেকশন দিতে হবে, কারণ এখানে ভ্যালু অলরেডি আছে। তাহলে ডিরেকশন দেওয়ার জন্য আমরা কি করব, এইটার দিক বরাবর একটা একক ভেক্টরের সাথে গুণ করে দেবো। হ্যাঁ, একক ভেক্টরটা কি হবে, এই একক ভেক্টরটা নিয়ে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে মনে করো এই আরটা একটা ভেক্টর, তাহলে আর ভেক্টরের একক ভেক্টর কি হবে, আর ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে গুণ করতে হবে, সাপোজ এরকম আর ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করে দিলাম। তাহলে এইটাই ভেক্টর রূপ হওয়ার কথা, কিন্তু একটা কনফিউশন আছে যে এই যে আরটা আছে সে আর এর দিকটা কি, আরের দিক কোন দিকে, আরের দিক কি এখান থেকে এখানে, আর নাকি এখান থেকে এখানে। তো সেটার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই ফোর্স কিন্তু একটা না, ফোর্স কিন্তু এখানে দুইটা। একটা হচ্ছে এই বল দ্বারা এই বলের উপর প্রযুক্ত ফোর্স, আর একটা হচ্ছে এই এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোনটার কথা বলতেছি, যে এটার কথা নাকি এটার কথা। তো সেই কারণে মাঝে মাঝে এই যে জিনিসটা আছে, এটার যে অবস্থান ভেক্টর সেটাকে আর বলা হয়, এটার যে অবস্থান ভেক্টর সেটাকে R2 বলা হয়, ঠিক আছে। আর এখন আমরা হিসাব করে দেখবো যে আমরা যদি এদিক বরাবর চাই তখন আমরা কি করবো, এদিক বরাবর একটা একক ভেক্টর নিব, এদিক বরাবর ভেক্টরটা নিব। আর এদিক বরাবর ভেক্টর নেওয়ার উপায় কি, শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। তার মানে আমরা যদি এটা চাই, আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি যে দুই দ্বারা দুই এর উপর প্রযুক্ত বল একের দ্বারা, এটা যদি আমরা চাই তখন আমাদের যে আর ভেক্টরটা আসবে, আর ভেক্টরটা আসবে কত আমাদের R2 মাইনাস R1, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আর আমরা যদি এফ একের উপর প্রযুক্ত বল দুই এর দ্বারা চাই তাহলে সেটা এদিক বরাবর হবে, তখন আমরা এদিক বরাবর একক ভেক্টরটা নিব, ঠিক আছে। তো এদিক বরাবর একক ভেক্টরটা কি আসবে, R1 মাইনাস R2। তখন আমাদের আর ভেক্টরটা আসবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবো। তবে ইউজুয়ালি বইয়ের ভিতর আমাদের এভাবেই জিনিসটাকে ব্যাখ্যা করা হয় যে ভেক্টর ইজ ইকুয়াল টু কি কিন্তু Q1 Q2 আর স্কয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মড। তবে একটু খেয়াল রাখবো আমরা যে আর ভেক্টরের দিকটা কোন দিকে সেটা যাতে আমরা একটু খেয়াল রাখি, ঠিক আছে। তাহলে যেদিক বরাবর দরকার সেদিক বরাবর আমরা একক ভেক্টর নিয়ে ফেলবো, দরকার হলে আমরা এটাকে R1 আর এটাকে R2 অবস্থান ভেক্টর আকারে ডিনোট করে নেবো। তাহলে কুলম্বের সূত্রে তেমন আর ইম্পর্টেন্ট কিছু নাই। এরপরে কুলম্বের সূত্রের লিমিটেশন গুলো একটু জানতে হবে, যে লিমিটেশন গুলো কি কি। লিমিটেশন প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট লিমিটেশন সেটা হচ্ছে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে খাটবে, শুধু বিন্দু বা বিন্দু চার্জের উপর খাটবে। 2 নম্বর লিমিটেশন যেটা স্থির চার্জের উপর কাজ করে। হ্যাঁ, এখন স্থির বলতে মনে করো এখানে আমাদের যে বলটা আছে সেটা কিন্তু দুইটা চার্জ আছে, দুইটা চার্জ ইনভলভ আছে, একটা হচ্ছে প্রথম চার্জ, একটা হচ্ছে দ্বিতীয় চার্জ। এর মধ্যে স্থির বলতে আমরা কিরকম স্থির বলতেছি, যে দুইটাই স্থির নাকি যে কোনো একটা স্থির। স্থির চার্জের উপর কাজ করবে, কাজ করবে। তো এখন কোশ্চেনটার আনসার দেওয়া যাবে যে দুইটা স্থির নাকি যে কোনো একটা স্থির। এখানে আমরা উত্তর দিব যে যে কোনো একটা স্থির হলেই সূত্র ভ্যালিড, একটা স্থির হলেই হবে। কুলম্বের সূত্র একদম যদি আমরা একটা সামারাইজের মতন দিই, কুলম্বের সূত্র আমাদের কি থাকে, দুইটা ফোর্স থাকে। প্রথম ফোর্সের উপর প্রথম চার্জ দ্বারা দ্বিতীয় চার্জের উপর প্রযুক্ত বল, আর দ্বিতীয় চার্জ দ্বারা প্রথম চার্জের উপর প্রযুক্ত বল, এই দুটো মান সমান কিন্তু দিক কি ভিন্ন হয়। সেই মানটা কত, কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। Q1 Q2 হচ্ছে এদের মধ্যবর্তী চার্জ, আর আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা। আর কেটা কি, কেটা একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু কত 1 ডিভাইড বাই 4 বাই এপসাইলন। এপসাইলনটা কি, ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। এখন আমাদের এই যে কুলম্বের সূত্র সেটাই তিনটা জিনিসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে কিভাবে, এই এপসাইলনের মাধ্যমে। এই এপসাইলনটা মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হয়, ঠিক আছে। একটা নির্দিষ্ট মাধ্যমের একটা নির্দিষ্ট এপসাইলন থাকে। আর কুলম্বের সূত্রে আমাদের ভেক্টর ফর্ম হচ্ছে এটা। আর এদের মধ্যে যে লিমিটেশন গুলো হচ্ছে, কুলম্বের সূত্র শুধুমাত্র কি পয়েন্ট চার্জের জন্য কাজ করবে। চার্জের যদি ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ আমরা যদি এরকম একটা লাঠি নেই, এই লাঠির উপর যদি আমরা এরকম করে চার্জ ছড়াই দিই, তাহলে এটার দ্বারা বল প্রযুক্ত বলে, এটার দ্বারা এখানে একটা বস্তু রাখলে সেটার উপর প্রযুক্ত বল কত হবে সেটা কিন্তু আমাদের কুলম্বের সূত্র বলতে পারবে না। তো সেটার জন্য আমাদের অন্য কোনো কাজ করতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো পরে। কিন্তু কুলম্বের সূত্র খাটাইতে হলে সেটাকে কি বিন্দু চার্জ হতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে বিন্দু চার্জ জিনিসটা কি আসলে। এই বিন্দু চার্জ আমরা এদের মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে বলবো। এদের আমি এখানে ছোট করে লিখতেছি, এক পেজের ভিতরে রাখতে চাইতেছি, সে কারণে মধ্যবর্তী দূরত্বের ওপর ডিপেন্ড করে বলবো।
যেমন মনে করো আমরা যদি একটা বল নিই, বলটার সাপোজ আমাদের রেডিয়াস আছে 1 মিটার, এখানে একটা বল নিলাম, সেটার রেডিয়াস হচ্ছে 1 মিটার, এদের ভিতর আমরা চার্জ দিলাম, ঠিক আছে? চার্জ দেওয়ার পর তাদেরকে আমরা 4 মিটার দূরত্বে রাখলাম, তখন কিন্তু এই যেটার বিন্দু চার্জ নেই, ঠিক আছে? আর ক্লিয়ারলি দেখা যাইতেছে যেটা কিন্তু বিন্দু চার্জ নেই। কিন্তু এখন এই যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে যদি আমরা 1 কিলোমিটার রাখি, তাহলে একটু খেয়াল করে দেখো, মানে 1 কিলোমিটার দূরে একটা চার্জ আছে, সেটাকে দেখে একদম বিন্দু চার্জের মতো মনে হবে না? সেটার ভিতর থেকে যে ইলেকট্রিক ফিল্ড গুলো বেরোবে সেটা আমরা পরবর্তীতে জানবো, সেগুলো দেখলে আমাদের কি হবে, বিন্দু চার্জের মতনই হবে। তাহলে এই যে বিন্দু চার্জ আমরা বলতেছি, এই বিন্দু চার্জটা অবশ্যই কিছুর উপর, এদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে হবে। যেমন দুইটা যদি মার্বেল নেই, মার্বেল গুলোকে যদি আমরা 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, তখন কিন্তু সেগুলোর বিন্দু চার্জ না, কিন্তু দেখলে কি মনে হবে সেগুলো কিন্তু বিন্দু চার্জ। আবার একই রকম ভাবে 1 মিটার, 1 মিটার মানে কি কিন্তু বিশাল বড় অনেক, সেই 1 মিটারে দুইটা বল, অনেক বড়, প্রায় আমার হাইটের সমান, কোমরের একটু পরে আসবে অতটুকু আহ, ইয়ার মানে ব্যাসার্ধের একটা দুইটা বল আমরা রাখলাম, কিন্তু সেগুলোকে যদি আমরা 1 কিলোমিটার দূরে রাখি, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সেই চার্জ দুটো, সেই বল দুটাই কি এখন বিন্দু চার্জের মতন কাজ করবে, ঠিক আছে? তাহলে বিন্দু চার্জ জিনিসটা একটু রিলেটিভ, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আর কুলম্বের সূত্র নিয়ে মোটামুটি এই জিনিসগুলো জানতে হয়, এরপরে কুলম্বের সূত্রের ফর্মুলা গুলো করতে হয়, ম্যাথ গুলো করতে হয়, ম্যাথ গুলোর ক্ষেত্রে কিছু আহ জিনিস একটু জানা রাখতে হয়, সেগুলো করলে আমাদের কুলম্বের সূত্রটা মোটামুটি শেষ। তো কুলম্বের সূত্রের পর আমরা আমাদের মাধ্যমের যে ভেদনযোগ্যতা জিনিসটা দেখছিলাম, এই ভেদনযোগ্যতা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করবো, এরপর আমরা আমাদের তড়িৎ প্রাবল্যের দিকে চলে যাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো পরের টপিকটা হলো আমাদের আপেক্ষিক ভেদনযোগ্যতা আর ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা আর ভেদনযোগ্যতা, ঠিক আছে? ভেদনযোগ্যতা, তো পড়া শুরু করে এসেছে। তো ভেদনযোগ্যতা জিনিসটাকে আমরা যে কুলম্বের সূত্র পড়লাম, সেখানে আমরা একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেটা কি ছিল? 1/4πε0, এপসাইলন। তো এখানে যে এপসাইলন ছিল, সেটাকে আমরা কি বলতাম? ভেদনযোগ্যতা বলতাম। ভেদনযোগ্যতা বলতাম। এটার ইংলিশ নামটা কি ছিল? ইংলিশ নামটা ছিল পারমিটিভিটি, ভিটি। তো পারমিটিভিটি জিনিসটা দ্বারা আমরা আসলে কি বুঝি? পারমিটিভিটি আমাদের মনে রাখতে হবে, যে কোনো যদি একটা মাধ্যম থাকে, সেই মাধ্যমে কিন্তু কিছু কি থাকে, কণা থাকে বা পার্টিকেল থাকে। যেমন আমরা যদি বাতাস নেই, বাতাসের ভিতরে আমাদের নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এসবের কণা আছে। তারপরে আমরা যদি যে কোনো একটা জিনিস নেই, যেমন ধরো কাঁচ নিলাম, কাঁচের ভিতরে আমাদের গ্লাসের কণা, সিলিকনের কণা, এগুলো থাকবে। তো ওই মাধ্যমের যে কণাগুলো আছে, সেগুলোর ভিতর কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারাকশন থাকে। তো ওই যে ইন্টারাকশনটা আছে, সেটার কারণে আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গুলো আছে, সেই ফোর্স গুলো কিন্তু হিন্ডার হয়। তাহলে এই পারমিটিভিটি দ্বারা আমরা বুঝি যে মাধ্যমের কণাগুলো নিজেদের ইন্টারাকশন দ্বারা চার্জের মধ্যকার ইন্টারাকশন কতটুকু কমাতে পারে। চার্জের মধ্যকার ইন্টারাকশন বলতে এটা দ্বারা বুঝলে সুবিধা হয় আর কি। ক্যাচি শব্দটা একটু। আচ্ছা, তাহলে চার্জের মধ্যকার ইন্টারাকশন কতটুকু কমাতে পারে, তার একটা পরিমাপ দেয় আমাদেরকে, পারমিটিভিটিটা কতটুকু কমাতে পারে। তার মানে এটা আমাদের মাধ্যমের যে নিজের কণাগুলো আছে, তাদেরকে পারমিশন দেয় চার্জের মধ্যকার যে ইন্টারাকশন গুলো আছে সেগুলোকে কমানোর। তো সেই কারণে আমাদের এটাকে কি বলা হয়েছে? পারমিটিভিটি বলা হয়েছে। তাহলে পারমিটিভিটি দ্বারা আমরা কি বুঝবো? যেহেতু মাধ্যমের কণাগুলো নিজেদের ইন্টারাকশন দ্বারা চার্জের মধ্যকার ইন্টারাকশন কতটুকু কমাতে পারে জিনিসটা কেমন বুঝবো? যে আমাদের এপিজি গুলো যেটা ছিল, কে এর ভ্যালু যদি আমরা বসাই দিই, তাহলে এখানে কি আসবে? 1/4πε ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। একটু দেখো, আমাদের এই যে ফোর্সটা আছে, ফোর্সের সাথে কিন্তু আমাদের পারমিটিভিটি যেটা, সেটা কিন্তু আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এটা আমাদেরকে কি করবে? যে মাধ্যমের কণাগুলোর মধ্যকার যে বল, সেই বলটাকে কমাই দিবে। সেই জিনিসটা আমরা বলছি যে মাধ্যমের কণাগুলো নিজেদের ইন্টারাকশন দ্বারা চার্জের মধ্যকার ইন্টারাকশন কতটুকু কি করতে পারবে, কমাতে পারবে। তাহলে এই পারমিটিভিটি দ্বারা আমরা এই জিনিসটা বুঝবো। এখন পারমিটিভিটি কয়েকটা জিনিস আমরা একটু জেনে রাখি, যে শূন্য মাধ্যমের যে পারমিটিভিটি, শূন্য আর আমাদের সিলেবাসে শূন্য আর বায়ুকে সেম ধরা হয়, শূন্য বা বায়ু মাধ্যমের যে পারমিটিভিটি, সেটা হচ্ছে একদম মিনিমাম। মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালুটা বের করা আছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা এককটা কি হবে? এককটা হয় কুলম স্কয়ার নিউটন মিটার স্কয়ার। কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, অথবা এটাকে এভাবে লেখা যায় পার নিউটন পার মিটার স্কয়ার। এই এককগুলা বের করা ইজি আছে। কিভাবে করো? ওই ওখান থেকে করে আর কি। F = 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে 1/4πε এর একক কি আসবে?
1/4 একক আসবে, দেখো ফোর্স হলো নিউটন, তারপরে এখানে কি মিটার স্কোয়ার, আর এখানে দুইটা কুলম ইনভার্স হয়, কুলম ইনভার্স। আর এপসাইলন নটের যদি বের করতে হয় তাহলে এটা কি করতে হবে, ইনভার্স করতে হবে, যেহেতু এটার কোনো একক নাই। তো এটাকে ইনভার্স করলে কি চলে আসবে, নিউটনের উপর ইনভার্স, মিটারের উপর -2, আর কুলম্বের ইনভার্স ইনভার্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে হলো কি আমাদের শূন্য মাধ্যমের পারমিটিভিটি বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা অন্যান্য মাধ্যমের ভেদনযোগ্যতা এগুলো যেমন আছে, তো যেমন মনে করো আমরা যদি পানির ভেদনযোগ্যতা নেই, এপসাইলন ফর ওয়াটার, এটা যদি নেই, এটা আমাদের আসে মোটামুটি 7.2 × 10⁻10 ইউনিট তো সেম থাকবে, নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কয়ার। তো এই টাইপের জিনিসগুলো দেখো, অনেক বড় বড় ভ্যালু যেগুলো আছে এগুলো যাতে আমাদের মনে রাখতে না হয়, সেই কারণে আমরা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা নামের জিনিসটা নিয়ে আসি। আচ্ছা, আমাদের এর পরের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। তো আপেক্ষিক ভেদনযোগ্যতার আমাদের যে সংজ্ঞাটা দিচ্ছে, সেই সংজ্ঞাটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা এপসাইলন আর ইজ ইকুয়াল টু এপসাইলন এম ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে এপসাইলন নট থাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এপসাইলন এমটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, যে মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা আমরা জানতে চাইতেছি, আর এপসাইলন আরটা হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা। তো এই জিনিসটাকে আমরা একটা মনে রাখবো এইভাবে, যে এপসাইলন এম ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এপসাইলন আর, হ্যাঁ, এবার মনে রাখাটা একটু ইজিয়ার। কেন ইজিয়ার সেটা আমরা একটু দেখি। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যে এখানে এপসাইলন এম এটা দ্বারা বুঝাইছে যে মাধ্যমের পারমিটিভিটিটা কত, ঠিক আছে, মাধ্যমের পারমিটিভিটি। আর এই জায়গায় বলা হচ্ছে যে বায়ু মাধ্যমের তুলনায় বায়ু মাধ্যমের চেয়ে কত গুণ বেশি। বেশি ব্যাপারটা বলতেছে কারণ আমাদের এপসাইলন নট যেটা, এটাই কিন্তু সর্বনিম্ন, অন্য জায়গায় গেলে কিন্তু এপসাইলনের ভ্যালু সবসময় বাড়তেই থাকে। আচ্ছা, কত গুণ বেশি আমাদের এই জিনিসটা জানতে হচ্ছে, যে এপসাইলন এম এপসাইলন নট ইনটু এপসাইলন আর। আর এখানে জানতে হচ্ছে কি বায়ু মাধ্যমের চেয়ে এটা কত গুণ বেশি, ঠিক আছে, এই যে বায়ু মাধ্যমের তুলনায় কত গুণ বেশি। তো এই জিনিসটা আমরা সহজে, এটা দ্বারা আমাদের সুবিধা কি হয়, সুবিধা হচ্ছে এরকম যে আমরা দেখছিলাম একটু আগে যে পানি আমাদের যে ছিল, হ্যাঁ, পানি বা আমরা গ্লাসেরটাই দেখি, গ্লাসেরটা যদি আমাদেরকে বলে যে গ্লাসের পারমিটিভিটি 7 গুণ, পানির 7 গুণ, ঠিক আছে, গ্লাসের পারমিটিভিটি কত, পানির 7 গুণ, তাহলে ই অফ গ্লাস আমরা এটা সহজেই কি লিখতে পারবো, ই অফ এপসাইলন নট। আমরা একটা ভ্যালু যদি মুখস্থ থাকে তাহলে এই পুরো মানে গ্লাসের যে পারমিটিভিটি এটার ভ্যালুটা আমরা বলে দিতে পারবো। তো সেই কারণে আমাদের কি আপেক্ষিক পারমিটিভিটির জিনিসটা একটু মনে রাখার সুবিধা, কারণ এটা কি ছোট ছোট সংখ্যা থাকে, 7, 80, 81, 82 এরকম সংখ্যা থাকে। তাহলে আপেক্ষিক পারমিটিভিটি দ্বারা আমরা কি বুঝবো, এটা জাস্ট একটা নাম্বার, এই নাম্বারটা দ্বারা আমরা কি বুঝবো যে বায়ু মাধ্যমের তুলনায় ওই মাধ্যমের পারমিটিভিটিটা কত গুণ বেশি। তো এই আপেক্ষিক পারমিটিভিটিটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয় অনেক সময়, যে আমরা যদি এরকম দুইটা চার্জ নিই, সাপোজ এখানে একটা Q1 চার্জ নিলাম, তাদেরকে আর ডিস্টেন্সে আরেকটা Q2 চার্জ রাখলাম, এটা আমরা কোথায় নিলাম, বায়ু মাধ্যমে। তারপর এখানে আমরা সেম যে সেটআপটা ছিল, অর্থাৎ Q1 Q2 তারা আর ডিস্টেন্সে আছে, পুরো জিনিসটাকে আমরা ফেলে রাখলাম। এই জায়গায় আমাদের ছিল এফ নট, আর এই জায়গায় আমাদের এফ অফ মিডিয়াম হচ্ছে, ঠিক আছে। তাহলে এফ নটটাকে আমরা কি লিখতে পারবো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 1/4 পাই এপসাইলন এম ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা একটু ডিভাইড করি এদেরকে, এফ এম বাই এফ নট বাই এফ এম, এটা যদি আমরা করি তাহলে একটু তাকায় দেখি যে এটা কিন্তু পুরোপুরি বাদ পড়ে যায়, অর্থাৎ এতটুকু। তারপরে এটাও কিন্তু কাটাকাটি পড়ে যায়, থাকে কি উপরে, থাকে উপরে 1/এপসাইলন নট, আর এখানে থাকে 1/এপসাইলন এম। তাহলে এটাকে যদি লিখি তাহলে এখানে থাকবে এপসাইলন এম আর এখানে থাকবে এপসাইলন নট, এই জিনিসটাকে লেখা যাবে এপসাইলন আর আকারে। আচ্ছা, তো এপসাইলন আর একদম লাস্টে যে ফর্মুলাটা আসতেছে এফ নট বাই এফ এম, এটা সমান কি আসতেছে এপসাইলন আর, ঠিক আছে। এটাও আমাদের মাঝে মাঝে ফর্মুলা হিসেবে কাজ করে। এর পরবর্তীতে আমরা যখন ক্যাপাসিটেন্স করবো তখন আমরা আরেকটা ফর্মুলা দেখবো, এতক্ষণ আমরা এই জিনিসটা একটু মনে রাখি যে এফ নট বাই এফ এম এটা সমান কি এপসাইলন আর। আচ্ছা, এটাকে যদি একটু চেঞ্জ করে লেখা যায় তাহলে লেখা যাবে যে এফ নট ইজ ইকুয়াল টু, আচ্ছা না, এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই এপসাইলন আর। আচ্ছা, এখানে কি বুঝাইতেছে যে যে কোনো মাধ্যম এম মাধ্যমের এম মাধ্যমে আমাদের মধ্যকার যে বলটা আছে সেটা শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ কমে গেল, দেখো বুঝা যায় কিনা, এই মাধ্যমের যে বলটা আছে সেটা শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ কমে গেল। যেমন এটা আর একটু আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, যে এই উদাহরণটাই ছিল, এই উদাহরণটাইতেই দেখি, অথবা আমরা অনেকটা উদাহরণ নিই, অনেকটা উদাহরণ নিলে বেটার হবে। মনে করি আমাদের এই উদাহরণটা Q1 আর এখানে আছে Q2, এদের মধ্যকার ডিস্টেন্স আর, এটা আছে আমাদের বায়ুতে।
সেম সেটআপ আমরা কি করছি, টেলে রাখছি, ঠিক আছে, আর ডিস্টেন্সে। তো এখানে আমাদের ফোর্স ছিল সাপোজ এফ, এখানে আমাদের ফোর্স হয়ে গেছে F/5, ঠিক আছে। আমাদেরকে জিজ্ঞেস করতে এটা পারমিটিভিটিটা কত। তো এটা পারমিটিভিটি যদি হিসাব করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই মাধ্যমের ফোর্স ক্যালকুলেট করতে হবে 1/4πε0। আমাদের কি দরকার, আমাদের মেনলি দরকার ε/m ডিভাইডেড বাই ε0টা। এটাই আমাদের কি রিলেটিভ পারমিটিভিটির সংখ্যা ছিল। তাহলে ইনটু ওইটা বের করার জন্য আমরা এই জিনিসটা করতেছি Q1 Q2 ডিভাইডেড বাই r²। আর এখানে F/5 এটা সমস্যা আমরা কি করবো 1/4πε0 যেহেতু ওই মাধ্যমে আছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই r²। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ এর ভ্যালু যদি আমরা এখানে বসে দিই তাহলে 1/5টাকে বাইরে রাখলাম, এফ এর ভ্যালু বসাচ্ছি 1/4πε0 ইন্টু এখানে আসলো কত Q1 Q2 ডিভাইডেড বাই r², আর ওখানে আসে কি 1/4πε0m ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। তাহলে এটা বাদ পড়ে যায় 1/4 এটা বাদ পড়ে যায়, পাইও কাটাকাটি যায়। এখন টা আমাদের উপরে দরকার, তাহলে এক কাজ করি আমরা এটাকে এখানে নিয়ে আসি আর 5টাকে ওই পাশে নিয়ে আসি। নিয়ে গেলে আমাদের থাকবে কি ε/m ডিভাইড বাই ε0 ইজ ইকুয়াল টু 5। আর এটাকে আমরা কি বলতাম, রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, রিলেটিভ পারমিটিভিটি যত গুণ ফোর্স কিন্তু ঠিক ততটুকু কমে গেছে। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি যে রিলেটিভ পারমিটিভিটি হয়েছে কি, ফোর্সটাকে কত গুণ কমাবে সেটার একটা পরিমাপ। তাহলে রিলেটিভ পারমিটিভিটি যত গুণ ফোর্সটা কি তত গুণ কমে যায়। তাহলে রিলেটিভ পারমিটিভিটি নিয়ে আমরা মোটামুটি একটু মনে রাখলেই হবে যে ε0r এটা সমান কি ε/m ডিভাইডেড বাই ε0, আর ε0r এটা সমান হয়েছে আমাদের f(f0) ডিভাইডেড বাই m। এই দুটো ফর্মুলা। আচ্ছা এখন আমরা কুলম্বের সূত্রের উপর কিছু ম্যাথ করে ফেলবো, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখি, দেওয়া আছে যে চার্জ দ্বয়ের সংযোজক রেখার উপর কোথায় একটা চার্জ রাখলে তার উপর প্রযুক্ত বল শূন্য হবে, অথবা কোশ্চেনটা এভাবে করতে পারে যে তৃতীয় চার্জটা সমাবস্থায় থাকবে। তো আমাদেরকে বলছে যে এই যে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের যে সংযোজক সরলরেখা আছে সেটার উপর কোথায় একটা চার্জ রাখলে সেই চার্জের উপর প্রযুক্ত বলটা কি হবে, শূন্য হবে। ঠিক সেম ভাবে এটা একটা কোশ্চেন, এটা একটা সেটআপ, এটা একটা সেটআপ, আমাদের দুই ক্ষেত্রে বের করতে হবে যে কোথায় আমাদের চার্জটা রাখলে কি হবে, চার্জটার উপর প্রযুক্ত বল শূন্য হবে। এখন চার্জটা কিরকম সেটার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে না, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে চার্জটা আমরা চাইলে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি, তৃতীয় চার্জ এটা আমরা নিব। তাহলে এটা আমরা সলভ করি। তো এক নাম্বারটা দেখি। এক নম্বরে আমরা প্রথমে এই টাইপের যেহেতু জিনিসগুলো খুবই কমন ভাবে আসে আমরা একটু একটু এলাবোরেট ভাবে দেখে ফেলি। দুইটা কেস আমি নিছি যে একটার ভিতর কি দুইটাই পজিটিভ, একটার ভিতর কি একটা পজিটিভ একটা নেগেটিভ, দুই ক্ষেত্রে কিরকম আসে সবসময় সেমই আসে প্রায়। তো সেগুলো আমরা একটু দেখে নিই, তাহলেই হবে। যে প্রথম যে চার্জটা আছে, প্রথম যে সেটআপটা আছে, এখানে আমাদের এখানে একটা প্লাস কিউ আছে আর এখানে একটা 4q আছে। তাহলে এই যে তাদের যে সংযোজক সরলরেখা এখানে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখার বাইরে আর একটা হচ্ছে ভিতরে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় রেখে দেখি কোথায় আমাদের বলটা আসলে শূন্য হওয়া সম্ভব। যদি আমরা এখানে একটা বল রাখি, এখানে আমরা একটা চার্জ রাখি, সাপোজ প্লাস কিউ চার্জটাকে রাখলাম, তাহলে কি হতো যে এই চার্জটাকে এদিক বরাবর একটা বল প্রয়োগ করতো, আবার এই চার্জটাও এটাকে এদিক বরাবর একটা বল প্রয়োগ করতো, কারণ দুইটা কি করবে, বিকর্ষণ করবে। যেহেতু বল দুইটা প্রযুক্ত হইতেছে দুইটা একই দিকে, সেহেতু এদিকে আমাদের কি তার উপরে লব্ধি বল শূন্য হওয়া সম্ভব না। ঠিক সেম ভাবে এখানে যদি রাখতাম এটাকে এদিক বরাবর ধাক্কা দিত, এই চার্জটাও এটাকে এদিক বরাবর ধাক্কা দিত। যেহেতু একই দিক বরাবর দুইটা বল ধাক্কা দিতেছে, সুতরাং এখানে আমাদের কি হওয়া সম্ভব না, লব্ধি বল শূন্য হওয়া সম্ভব না। সুতরাং একমাত্র মাঝখানে জায়গা খালি আছে, সেখানে কি হবে, এটাকে এদিক বরাবর বল প্রয়োগ করবে, এটাকে এদিক বরাবর বল প্রয়োগ করবে। তাই এদের মাঝামাঝি কোনো জায়গায় আমাদের কি করা সম্ভব, হ্যাঁ বলটাকে শূন্য করা সম্ভব। তাহলে আমরা এদিক বরাবর ধরে নিই যে ছোট যে চার্জ আছে, ছোট চার্জ থেকে x মিটার দূরত্বে আমাদের গিয়ে কি এখানে একটা প্লাস কি পরিমাণ আমরা চার্জ রাখলাম, x মিটার দূরত্বে গিয়ে কি হবে, আমাদের বলটা শূন্য হবে। আর এখান থেকে তাহলে একটু দূরত্ব কত আসবে, l মাইনাস এক্স। তাহলে এটা যদি হয় তাহলে এখন আমরা কি বলতে চাইতেছি যে এই 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 চার্জ দ্বারা এটার উপর প্রযুক্ত বল, এটাকে আমরা 1 বলি, সাপোজ এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, এক দ্বারা এটার উপর প্রযুক্ত বল, সেটা কি আসবে আমাদের k ইন্টু Q1 Q2। আচ্ছা কুলম্বের সূত্র ব্যবহার করার সময় আমরা কখনো আমাদের চিহ্নগুলো বসাবো না, চার্জের শূন্য, অর্থাৎ চার্জ কি প্লাস না মাইনাস সেটা দেখবো না, চার্জের শুধু ভ্যালু বসাবো। কারণ মানের মাধ্যমে আমরা কি পাবো, বলের দিকগুলো পাবো, আর বলের দিকগুলো আমরা এমনিই জানি। তো বলের দিকটা মাথায় রাখবো আর ভ্যালুগুলো শুধু বসাবো। তাহলে ভ্যালুগুলো কি আসবে, কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই x²। আর F2 এটা সমান কি আসবে, k ইন্টু এখানে কত 4q ইন্টু এটা কত কিউ ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কয়ার। এখন আমরা কি যেতেছি, এখানে যে বল দুইটা আছে সেই দুইটার মান কি হোক, সমান হোক। তাহলে মান দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে যেতেছি 4 ইন্টু এখানে কত স্মল কিউ ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই x² ইকুয়াল টু k ইন্টু 4q ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে এখান থেকে কিউ বাদ, কেও বাদ, তাহলে থাকতেছে কত l মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু কত 4।
তাহলে এখান থেকে লেখা যায় এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কত প্লাস মাইনাস টু। তাহলে প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে। তাহলে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা সমান সমান কত 2। তাহলে এখান থেকে এল মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত আসছে 2x, এল ইজ ইকুয়াল টু কত 3x। তার মানে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত আসছে এল বাই 3। এটা একটা রেজাল্ট। আরেকটা রেজাল্ট কি আসছে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। এখান থেকে এল মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস 2x। তাহলে এটা পাশে গেলে মাইনাস এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসছে মাইনাস এল। তাহলে এই দুটো রেজাল্ট আসছে। তাহলে এই দুটো রেজাল্ট কি কোন জায়গাটা ফার্স্ট হচ্ছে সেটা আমরা দেখি। যে প্রথমটা আমাদেরকে বলতেছে কি এল বাই 3 দূরে এখানে যদি একটা আমরা কিউ চার্জ রাখি তাহলে সেটা সমাবস্থায় থাকবে। আরেকটা আমাদেরকে বলতেছে এটার থেকে এল ডিস্টেন্স দূরে এখানে যদি আমরা কিউ চার্জটা রাখি তাহলে এখান থেকে এল ডিস্টেন্স দূরে যদি কিউ চার্জটা রাখি তাহলে আমাদের কি হবে, বলগুলা শূন্য হবে। তাহলে এই যে নেগেটিভের যে রেজাল্ট এটা কেন আসতেছে, এটা আসতেছে কারণ আমরা এখানে কি শুধুমাত্র বলের মানগুলা বসাইছি। তো দেখা যাবে এখানে এইটার জন্য যে বলের মান আসে আর এটার জন্য যে বলের মান আসে সে দুইটা সবসময় কি ইকুয়াল আসে। ইকুয়াল আসা সত্ত্বেও যেহেতু এখানে বল দুইটার দিকে একই দিকে, সে কারণে এখানে কি হবে না, সাম্যাবস্থা থাকবে না। ঠিক সেম ভাবে এখানেও আমাদের বলগুলোর মানগুলো সমান আসে, কিন্তু এখানে একটা এদিকে আর একটা বিপরীত দিকে, তাই মান সমান দিক বিপরীত, সে কারণে এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এল বাই 3। তাহলে এই অ্যান্সার কোশ্চেনটা থেকে আমরা একটা জিনিস একটু মাথায় রাখি যে এক টেম চার্জ হলে তাদের মধ্যে ছোটটার কাছে লব্ধি সমান লব্ধি শূন্য হবে, ঠিক আছে। তাহলে এই যে দুইটা লাইন জয়েনিং ছিল, এর মধ্যে ছোটটার কাছে আমাদের কি লব্ধিটা শূন্য হয়েছে, আর তাদের মাঝামাঝি আছে, বাইরে কোথাও নেই, ঠিক আছে। তো এটার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটাও আমরা চাইলে লিখে নিতে পারি। এই শর্টকাটটা হচ্ছে আমাদের এরকম, যদি দুইটা চার্জ থাকে, সাপোজ এটা ছিল Q1 আর এটা হচ্ছে আমাদের Q2, আমরা একটা জিনিস মনে রাখলাম যে Q1 এটা হচ্ছে কি ছোট, আর দুইটা কি সেম চার্জ, সেম সাইন। তাহলে এরকম যদি হয় আর এখান থেকে একটু যদি আমাদের এক্স হয়, তাহলে এই যে এক্স এর ভ্যালু সেটা আমরা বলতে পারবো সেটা হবে আমাদের √Q1 √Q1 প্লাস √Q2, আর এটার সাথে এল গুণ করতে হবে। তো ভেরিফাই করে দেখি, ভেরিফাই করলে কি আসে, প্রথমটাতে কত ছিল Q √Q, আর এখানে কত আসবে √Q প্লাস √4Q ইন্টু এল। তাহলে এখানে থাকতেছে কত √Q কমন নিলে এখানে থাকে কত 1 প্লাস √4 মানে কত 2 ইন্টু এল, এটা কাটা গেলে থাকবে কত এল বাই 3, ঠিক আছে। তাহলে এই শর্টকাটটা দিয়ে মাঝে মাঝে হয়, তবে খেয়াল রাখতে হবে শর্টকাটে কি কিউটা ছোট আর ছোট চার্জ থেকে কতটুকু দূরে সেটা আমাদের অ্যান্সারে বলতেছে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের প্রথমটা। এমভাবে আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টাতে আমাদের কি বলছে যে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা কত আমাদের -9Q আর এখানে কত +Q। এদের মধ্যবর্তী সংযোগ থেকে সরলরেখা আছে, সেখানে আমাদের কোথায় চার্জটা রাখলে কি হবে, আমাদের লব্ধি বলটা শূন্য হবে। তাহলে আমরা আবারও আগের মতন রাখি দেখি, সাপোজ এখানে মাঝখানে রাখলাম, মাঝখানে কোথাও যদি রাখি, সাপোজ এখানে +Q একটা চার্জ নিলাম, মাইনাস নিলে একই জিনিস, নিজে করে দেখতে পারবা, সেমই আসবে, কোনো ডিফারেন্স আসবে না। আচ্ছা, +Q আমরা যদি নেই তাহলে কি আসবে, এই প্লাসটা কি করবে, এদিক বরাবর বিকর্ষণ করবে, এই মাইনাসটা এটাকে এদিক বরাবর আকর্ষণ করবে। তার মানে এখানে মাঝখানে কিন্তু হওয়া পসিবল না। হ্যাঁ, তাহলে এখানে যদি দেখি এখানে আমাদের সম্ভব কিনা সেটা একটু দেখি, যে এই যে প্লাসটা আছে, প্লাসটা কি করবে, বিকর্ষণ করবে এদিকে, মাইনাসটা এই প্লাসটাকে আকর্ষণ করবে এদিক বরাবর, তাহলে এদিকে হওয়ার একটা পসিবিলিটি আছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে নিই এখানে বাইরে কথা নেই, তাহলে এই যে মাইনাসটা কি করবে, মাইনাসটা প্লাসটাকে আকর্ষণ করবে, আর এই প্লাসটা কি করবে, এই প্লাসটাকে বিকর্ষণ করবে। তার মানে এখানে আর এখানে দুই ক্ষেত্রে আমাদের পসিবিলিটি আছে। এখন আমাদের চেক করতে হবে যে কোথায় এই জিনিসটা আসলে হইতেছে। তো দেখবা পরবর্তীতে যে এটা হওয়ার চান্স বেশি, কারণ কি আমরা চাইতেছি আমাদের বলগুলা সমান হোক। তো বলগুলা যদি সমান হয় তাহলে তাদের এই দেখো এটার চার্জ বড় আর এটার কি, এটার চার্জ ছোট এটার চার্জ বড়, তাহলে এটা বড় চার্জ দিয়ে বেশি পরিমাণ বল দিবে, কিন্তু আমরা তাদের দূরত্বটা বাড়াই দিব যাতে আমাদের কি বলের পরিমাণটা একটু কমে যায়। ঠিক সেম ভাবে এটার চার্জের পরিমাণ কি ছোট, কিন্তু আমরা দূরত্বটাও কমাই দিব যাতে রেশিওটা আবার কি আসে, ওইটা সমানই আসে। তাহলে অঙ্কটা করে অঙ্কটার রেজাল্ট দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে আমরা ধরে নিই এটা এখানে থাক, আমরা ধরলাম যে আমাদের যে চার্জ গুলো ছিল এটা ছিল 9Q আর এটা হচ্ছে Q আর এটুকু হয়েছে কি আমাদের L। তাহলে আমরা ধরলাম যে এদের বাইরে এখান থেকে x মিটার দূরত্বে আমরা কি করলাম, +Q পরিমাণ একটা চার্জ রাখলাম, এই +Q এর উপর এখন প্রযুক্ত বল কত হবে, শূন্য হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি, এটাকে আমরা 1 বলতেছি, এটাকে আমরা 2 বলতেছি। 1 দ্বারা যে প্রযুক্ত বল সেটা কি আসবে আমাদের K ইন্টু স্মল q ইন্টু বড় হাতের Q ডিভাইডেড বাই x², ঠিক আছে। আর F2 যেটা, F2 সমান কি আসতেছে, K ইন্টু 9Q, অবশ্যই কি শুধুমাত্র ভ্যালু বসাবো, কোনো চিহ্ন বসাবো না, কারণ দিক আমরা অলরেডি হিসাব করে নিছি।
9q ইন্টু স্মল কিউটা কত, এখানে যে চার্জটা আছে সেটা কত, কিউ ডিভাইডেড বাই কত, এল প্লাস এক্স হোল স্কয়ার। তাহলে আমরা চাইতেছি কি এই দুটো সমান হোক, এই দুটো যদি সমান হয় তাহলে কে ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এটা সমান সমান কত, কে ইন্টু 9q ইন্টু কিউ, আর নিচে আছে কত, এল প্লাস এক্স হোল স্কয়ার। তো একই রকম ভাবে আমাদের এখানে কি আসবে, এল প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার, এটা সমান সমান এখানে কে কিউ কিউ কাটা গেছে, এটা কাটা গেছে, এখানে থাকবে কত, শুধু একটা 9। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের এল প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 3। তাহলে প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা, তাহলে আমাদের কি হবে, এল প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা সমান সমান হয় 3। তাহলে এখান থেকে কি আসতেছে, এল প্লাস এক্স ইকুয়াল টু 3x, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আলটিমেটলি এল বাই 2। এটা একটা রেজাল্ট। আরেকটা রেজাল্ট আমাদেরকে কি বলতেছে, এল প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস 3। তাহলে এল প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কত আসে, 3x। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসছে মাইনাস এল ওভার 4। তাহলে এই দুইটা রেজাল্ট আমাদের পাওয়া যেতেছে। তাহলে একটা দেখি আমরা যে এক্স ইজ ইকুয়াল টু এল বাই 2 এটা কোথায় সাজেস্ট করে, এক্স যেহেতু আমরা এদিকে নিয়েছি পজিটিভ রেজাল্ট মানে এখান পর্যন্ত এল বাই 2, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এল বাই 4 কোন দিকে সাজেস্ট করে, মাইনাস মানে এর বিপরীত দিকে যেতে হবে, তার মানে মাইনাস এল বাই 4 মানে এদিকে কোথাও। তো হিসাব করে দেখবা এদিকেও আমাদের বলটা কি আসে, এখানে যে পরিমাণ বল আসে এখানেও সেম পরিমাণ বল আসে, কিন্তু এখানে সমস্যাটা কি, এখানে সমস্যা হইতে এই বলটা চাইতেছে দিক বরাবর টানতে, এই বলটা চাইতেছে দিক বরাবর টানতে, তাই এদের লব্ধি কখনো কি শূন্য হবে না, কিন্তু এখানে আসলে লব্ধিটা শূন্য হইতে পারে। তো এটার জন্য আমাদের কি এরকম একটা শর্টকাট টাইপের আছে, আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখি। প্রথমত যে চার্জ যদি ভিন্ন হয়, ভিন্ন চার্জে বাইরে হবে, আর বাইরে কোন জায়গায়, দুইটা জায়গা আছে, বাইরে হবে ছোট চার্জের কাছে হবে, ঠিক আছে। দুইটা জায়গা থাকলেও সেটা কি হবে, সবসময় ছোট চার্জের কাছে হয়, ছোট চার্জের কাছে লব্ধি শূন্য হবে। লব্ধি শূন্য হবে, তাহলে ভিন্ন চার্জে কি হবে, বাইরে হবে, আর বাইরে কোথায় হবে, দুইটা অপশন আছে, তার মধ্যে ছোট চার্জের কাছে আমাদের লব্ধিটা কি হবে, শূন্য হবে। তাই আমরা যখন এইসব অঙ্ক করবো, অঙ্ক করার সময় চিত্রটা আঁকার সময় যাতে এভাবে আঁকি, ঠিক আছে। প্লাস প্লাস হইলে মাঝখানে নিব, ছোট চার্জ থেকে দূরত্বটা নিব, মাইনাস প্লাস মাইনাস হইলে যেটা ছোট চার্জ সেটার কাছে নিব, আর ওই ছোট চার্জ থেকে দূরত্বটাকে নিব, পজিটিভ নিব। আচ্ছা, তাহলে লব্ধি শূন্য হবে, এটা গেল। আর এটার জন্য আমাদের যে ইয়েটা ছিল, শর্টকাটটা ছিল, সেই শর্টকাটটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ 1, আর এখানে রুট ওভার কিউ 2 মাইনাস রুট ওভার কিউ 1 ইন্টু এল, ঠিক আছে। তো আগের মতন এখানে কিউ 1টা কি, কিউ 1টা হয়েছে স্মল চার্জ, আর কিউ 1 কিউ 2 কি ভিন্নধর্মী, ভিন্ন সাইন লিখি আমরা, ভিন্নধর্মী বা ভিন্ন সাইন। তো এটার মতন যদি আমরা চেক করে নিতে পারি, তাহলে আমাদের কিউটা কত ছিল, কিউ, আর যেটা বড় চার্জ ছিল, বড় চার্জটা কত ছিল, 9q। তাহলে এখানে আসলে কত আসলো, রুট ওভার কিউ, এখানে আসলো কত 9q, সেটার উপর রুট মাইনাস, এখানে আসলো রুট ওভার কিউ, আর এখানে কত দৈর্ঘ্য ছিল এলই, তাহলে এখান থেকে রুট ওভার কিউ। আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত আসে, দেখো 9 করলে এখানে আসবে 3 মাইনাস 1, আর রুট কিউ কমন যায়, ইন্টু এখানে কত এল, কিউ কিউ কাটা গেলে এখানে কত আসে, এল বাই 2। তাহলে এটাই কিন্তু আমাদের রেজাল্ট ছিল, ঠিক আছে। তো এমসিকিউতে আসলে আমরা যাতে ভাবে একটু সহজে করে ফেলতে পারি, কিন্তু এটা করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে কি, এই জিনিসগুলো, যে আমরা চিত্রটা কিভাবে নিছি, চিত্রটা নিছি এভাবে যে এটা আমাদের কিউ 1, এটা আমাদের কিউ 2, আর এখান থেকে একটু বেশি আমাদের এক্স। তাহলে প্রথমে এই দুইটা ম্যাথ গুলো, এই দুইটা খুবই কমন টাইপের, মাঝে মাঝে আসে পরীক্ষা, তাই আমরা একটু এলাবোরেট ভাবে দেখে নিলাম জিনিসটা, ঠিক আছে। তো অন্য কিছু অঙ্ক করি আমরা আরো। আচ্ছা, তো দ্বিতীয় ম্যাথটায় বলা আছে যে দুইটা বিপরীতধর্মী সমমানের চার্জ, হ্যাঁ, বিপরীতধর্মী সমমানের চার্জ নিলাম দুইটা, বিপরীতধর্মী সমমানের চার্জের মধ্যকার তড়িৎ বল একটা নির্দিষ্ট দূরত্ব, সাপোজ নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে আর, নির্দিষ্ট দূরত্ব থাকলে এফ হয়। তাহলে এখন আমাদের যে তড়িৎ বলটা আছে সেটা হচ্ছে কত, এফ। তাহলে সেটা আমরা লিখতে পারবো কত, এফ ইজ ইকুয়াল টু কে কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই কত, আর স্কয়ার, ঠিক আছে। আমরা কিন্তু তাদের কি নিতেছি না, চিহ্নগুলো নিতেছি না, হ্যাঁ, শুধুমাত্র কি মানগুলো নিতেছি। এখন আমাদেরকে বলছে যদি একটা চার্জ থেকে 25% চার্জ অন্য চার্জে দেওয়া হয়, একটা চার্জ থেকে আমরা কি 25% নিব, নিয়ে অন্য চার্জটাই দিব। তাহলে দেখি প্লাস কিউ থেকে আমরা, অথবা মাইনাস কিউ থেকে, যে কোনো একটা, আমরা দুইটা গেছি দেখি। প্লাস কিউ থেকে সাপোজ 25% নিলাম, তাহলে প্লাস কিউ থেকে 25% নেওয়া মানে কি প্লাস কিউ বাই 4 পরিমাণ নিয়ে নেওয়া। তাহলে প্লাস কিউ বাই 4 পরিমাণ নিয়ে নিলে এটা থাকবে কত, আমাদের 3q/4 পরিমাণ থাকবে। আর এখানে আমরা কি করব, প্লাস কিউ/4 পরিমাণ অ্যাড করব। তাহলে অ্যাড করলে এখানে কত থাকবে, এটি একটু ট্রিকি মনে হতে পারে যে q/4। তাহলে দেখো এই q/4 থেকে মাইনাস কিউ যদি বাদ দেয়, তাহলে এখানে আসবে কত, -3q/4। তাহলে চার্জের পরিমাণ কি হবে, এখন এরকম হবে। আচ্ছা, আমরা যদি মাইনাসটা থেকে নিতাম তাহলে কি হতো, তাহলে এখানে আবার প্লাস কিউ রাখলাম, এখানে আবার মাইনাস কিউটা রাখলাম। তাহলে মাইনাস কিউ থেকে কত নিব আমরা, 25%। নেওয়া মানে কি -q/4 পরিমাণ নিয়ে নেওয়া। তাহলে -q/4 পরিমাণ যদি বিয়োগ দেই তাহলে কি হবে, মাইনাস কিউ থেকে -q/4 পরিমাণ নিয়ে ফেললাম, নিয়ে ফেললে আবার এখানে কত থাকবে, এখানে আবারও -3q/4ই থাকবে। আর এখানে আমাদের কি করতে হবে, -q/4 পরিমাণ অ্যাড করতে হবে, তাহলে প্লাস কিউ
প্লাস মাইনাস কিউ বাই 4 পরিমাণ যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আবার কি আসবে 3q/4 পরিমাণে আসবে। তাহলে আমরা যেই চার্জ থেকেই নেই না কেন 25% নিলে দুই ক্ষেত্রে আমাদের কি থাকে 3q/4 পরেই বাকি থাকে। তাহলে এই অবস্থায় আমাদের ফোর্সটা কি হবে? তাহলে এটাকে আমরা সাপোজ F1 বললাম, আচ্ছা F বললাম, আর F প্রাইম দ্বিতীয় অবস্থায় আমাদের ফোর্সটা কি হবে k ইন্টু Q1 Q2, তাহলে 3q/4 ইন্টু আবার কত 3q/4 ডিভাইডেড বাই কত তাদের মধ্যকার দূরত্ব r²। তাহলে এখানে আসবে কত k ইন্টু 9/4, দেখো 3×3 = 9, আর এখানে কত 4×4 = 16, 9/4 না 9/16 হবে। আর এখানে q ইন্টু q ডিভাইডেড বাই r²। তাহলে এই যে এই পার্টটা যে আছে এই পার্টটা কিন্তু আমরা আগে থেকেই চিনতাম, সেটা কত আসছিল ইন্টু f। তাহলে f প্রাইমটা কত হয়ে গেল 9/16 ইন্টু f। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। এখান থেকে আমাদের দেখার বিষয় এটা যে দুইটার মধ্যবর্তী এইটা থেকে 25% নিয়ে এটার ভিতর রাখলেও কিন্তু আমাদের ফোর্সটা কি চেঞ্জ হয়েছে। ইভেন আমরা যদি এটাকে প্লাসও রাখতাম তারপরে কিন্তু দেখতে হবে আমাদের চার্জটা কি তাদের মধ্যকার বলটা কি চেঞ্জ হয়েছে। তাই শুধু বলের পরিমাণ না আর বলের দূরত্ব না, কোন বলটা কোথায় আছে সেটার উপরে কিন্তু আমাদের কতটুকু চার্জ কোথায় আছে সেটার উপরে কিন্তু আমাদের কুলম্বের ফোর্সটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় ম্যাথটা গেল। এবার আমরা 3 নম্বর ম্যাথে যাই। আচ্ছা, তো 3 নম্বর ম্যাথটার মধ্যে বলছে যে একটা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আছে। এই ত্রিভুজের 3টা শীর্ষে আমরা কি রাখছি 3টা চার্জ রাখছি। তার মানে আমাদের এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু কত 10 সেন্টিমিটার। আমরা এই ধরলাম, এখানে আমাদের এর প্রত্যেকটা চার্জে কি রাখছে 5 মাইক্রোকুলম, এখানেও কত 5 মাইক্রোকুলম, এখানেও 5 মাইক্রোকুলম, এরকম 3টা কি রাখছে চার্জ রাখছে। এখন আমাদেরকে বলছে যে ত্রিভুজের কেন্দ্রে যদি 1 মাইক্রোকুলম্বের একটা চার্জ থাকে তার উপরে এর উপর প্রযুক্ত বল কত। তাহলে আমাদের ত্রিভুজের কেন্দ্রটা খুঁজে বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজ যেহেতু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের স্পেশাল একটা প্রপার্টি থাকে, সেটা কি আমাদের যে মধ্যমা যেটা মধ্যমা, তারপরে এটাকে কি বলে মধ্যমা যেগুলো কি এই মধ্যমাটা, তারপরে এই যে দুই বাহুর এটাকে 30 ডিগ্রি, এটাকে 30 ডিগ্রি, মানে এই যে কোণ যেটা আছে সেই কোণের ছেদক, কোণের সমদ্বিখণ্ডক সেটা সেম রেখা বরাবর হয়ে থাকে। আবার এই রেখার উপর এটাও কি হয় লম্বও হয়। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই 3টা জিনিস কাটে। তাহলে আমরা এই দুইটাকে একটু যোগ করলাম, যোগ করার পর আমাদের কি এখন কি দরকার যে এই যে কেন্দ্রে আছে, কেন্দ্রে একটা 1 মাইক্রোকুলম চার্জ রাখবে, সেটার উপর প্রযুক্ত বল কত। তো বল যদি আমাদের বের করতে হয়, বের করার জন্য আমাদের কি দরকার এই ডিস্টেন্স গুলো দরকার, এই ডিস্টেন্সটা দরকার, এই ডিস্টেন্সটা দরকার, এই ডিস্টেন্সটা দরকার। এটা আমরা কিভাবে বের করবো? এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র ফর্মুলা একটু লাগবে, সেটা আমরা একটু দেখে নেই। যে আমরা মনে করলাম যে আমাদের এই ত্রিভুজটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে, এই ত্রিভুজটাকে নিলাম, কোনটাকে এটাকে, এই ত্রিভুজটাকে নিলাম। এই ত্রিভুজের এই পয়েন্টটা, এই ত্রিভুজের এইটা হচ্ছে কত 60 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে কত এ। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, এটা কত আসবে আমাদের a sin 60 ডিগ্রি। a sin 60 ডিগ্রি মানে কত √3/a ডিভাইডেড বাই কত 2। তাহলে এতটুকু কত √3a ডিভাইডেড বাই 2। এখন আমাদের কি দরকার এতটুকু দরকার। তাহলে এখন এই ত্রিভুজটার দিকে যদি আমরা দেখি, যে এই যে রেখাটা আমরা টানলাম এই রেখাটাই কিন্তু এটার কি মধ্যমা। ঠিক আছে, তো এই মধ্যমার সাথে আরেকটা মধ্যমা এখানে এসে ছেদ করছে, এটাকেই কিন্তু আমরা ত্রিভুজের সেই কেন্দ্রটা বলবো, ভর কেন্দ্র, তারপরে লম্ব কেন্দ্র। হ্যাঁ, এই সবগুলাই কিন্তু আমাদের কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান। তাহলে এইটাকে আমরা কি বলবো কেন্দ্র বলবো। আর আমরা জানতাম মধ্যমাগুলো কোন বিন্দুতে ছেদ করে, মধ্যমাগুলো 2:1 অনুপাতে ছেদ করে। তার মানে এইটা 2 আর এটা কত 1, হ্যাঁ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে এই পুরোটার এতটুকু কত, অর্থাৎ এই ডিস্টেন্সটা তো আমাদের দরকার চার্জ থেকে ওইটার দূরত্ব। তাহলে এতটুকু আমরা কিভাবে বের করবো, এতটুকু আমরা বের করবো 2/3 ইন্টু এই পুরোটার দৈর্ঘ্য। এই পুরোটার দৈর্ঘ্য কত √3a ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 2 কাটা যায়, এটা থাকে কত a/√3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি একটু মনে রাখলাম যে আমাদের এখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এই রেখাগুলো যদি আমরা টানি, তাহলে এটা যদি আমাদের 1 মাইক্রোকুলম্ব হয়, এখান থেকে এটুকু যে চার্জের যে দূরত্ব সেই দূরত্বটা কত আমাদের a/√3, যদি আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয়। ঠিক সিমিলার উপায় এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত, এখান থেকে এটুকু দৈর্ঘ্য a/√3, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য a/√3। তাহলে এটা যদি হয় তাহলে এখন ত্রিভুজের কেন্দ্রে 1 কুলম্ব চার্জের পর কতটুকু বল প্রযুক্ত হবে সেটা করি। আচ্ছা, ভিডিওটা আটকে গেছিল, আমরা ওখান থেকে আরেকবার কন্টিনিউ করি। যে আমাদের কেমন ছিল, এই যে ত্রিভুজের যে বাহুটা ছিল সেটা a যদি হয়, তাহলে এখান থেকে এই এতটুকুর দূরত্ব এটা আমরা কত পাইছিলাম a/√3। তারপর এখান থেকে এতটুকু দূরত্ব আমরা কত পাইছিলাম সেটাও a/√3। আর এখান থেকে এতটুকু দূরত্ব সেটাও আমরা কি পেয়েছিলাম a/√3। ওকে, তাহলে এখন আমরা যেহেতু দূরত্ব গুলো সমান আর চার্জ গুলো সব সমান, যেহেতু এইটা এটার উপর যে বল প্রযুক্ত করবে, এটা এটার উপর যে বল প্রযুক্ত করবে, এটা এটার উপর যে বল প্রযুক্ত করবে, তিনটাই কি হবে এক্সাক্ট ইকুয়াল হবে। হ্যাঁ, মানের দিক দিয়ে। তাহলে F1, F2, F3 এই তিনটাই আমাদের কি আসবে k ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। তো ভ্যালুগুলো যদি আমরা বসাই, k ইন্টু Q1 কত 5 মাইক্রোকুলম, ঠিক আছে, আর Q2 কত এখানে কত 1 মাইক্রোকুলম। যেহেতু দুইটা মাইক্রোকুলম আছে তারা গুণ হয়ে কত এখানে 10⁻12 আসবে। 1 মাইক্রোকুলম মানে কত 10⁻6, হ্যাঁ মাইক্রো মানে 10⁻6। আর এখানে r² মানে কত a/√3, এটা কি হোল স্কয়ার।
তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে নিচে কি থাকতেছে, এখানে 3 উপরে আসবে, তাহলে 3 5 কত 15 কে আর ডিভাইডেড বাই a স্কয়ার, আর এরপরে 10⁻12 এত নিউটন থাকতেছে কি আমাদের তিনটা বল। এখন আমাদের এই তিনটা বলের লব্ধি বের করতে হবে। তো লব্ধিটা কিভাবে বের করবো সেটাও মোটামুটি ইজি। আমরা একটু দেখি যে এখান থেকে এটার উপর যখন আমরা টানি, মধ্যমা টানি, তখন সেটা কি হয়, লম্ব হয়। তাহলে এটা 90 ডিগ্রি। তারপরে এখান থেকে এটা যখন টানি এটাও 90 ডিগ্রি, এটা থেকে এটার উপর যখন 90 টানবো তখন এটাও কত 90 ডিগ্রি। এখন আমরা কি দেখতেছি, অন্য কালি দিয়ে দেখাই যে তিনটা বল যে কাজ করতেছে সেই তিনটা বল কোন দিকে, এই যে প্লাসকে এদিক বরাবর বিকর্ষণ করবে, এই প্লাসটাকে এদিক বরাবর বিকর্ষণ করবে, তারপর এই প্লাসটাকে এদিক বরাবর বিকর্ষণ করবে। এখন আমাদের কোন কোনগুলো দরকার, এই অ্যাঙ্গেল গুলো দরকার, তারপরে এই অ্যাঙ্গেলটা দরকার, আর এই অ্যাঙ্গেলটা দরকার। তো একটা বের করে বাকিগুলো সিমেট্রিক, সেটা আশা করি বুঝা যাবে। যে আমরা যদি এই চতুর্ভুজটা দেখি, এই চতুর্ভুজের এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি, সেটা আমরা আগে থেকেই জানি। আবার দেখো এটা 90, এটা কত 90, আর চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত 60 ডিগ্রি। তাহলে এটাকে যদি সাপোজ আমরা আলফা বলি, তাহলে আলফা প্লাস এখানে কত 90 ডিগ্রি, প্লাস আরেকটা 90 ডিগ্রি, প্লাস এখানে কত একটা 60 ডিগ্রি, এই তিনটা যোগ করলে 360 আসতে হবে। তাহলে এখান থেকে হিসাব করলে আলফা ইকুয়াল কত আসবে, 120 ডিগ্রি আসবে। তো সিমিলার আর্গুমেন্ট এটার জন্য আসবে, এটার জন্য আসবে। তার মানে আলফা, বিটা আর গামা এরকম যদি ধরি, তাহলে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু কত আসবে, গামা আসবে। তাহলে এরকম তিনটা বল আছে, তিনটা বল কোন দিক বরাবর কাজ করতেছে, 120 ডিগ্রি কোনো কাজ করতেছে, 120, এটা কত 120, আর এটাও কত 120 ডিগ্রি কোনো কাজ করতেছে। আর তিনটা বল যখন 120 ডিগ্রি কোনো কাজ করে, তিনটার মান কত, এফ, এফ আর এফ। এখন এই তিনটার আমরা কি লব্ধি করতে পারবো। তো লব্ধি করাটা ইজিয়ার, তোমরা আশা করি লব্ধিটা করতে পারবা। আর এটা রেজাল্টটা কত আসবে, লব্ধি করলে এফ নেটের যে ভ্যালুটা আসবে সেটা ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এটা অনেকভাবে করা যায়। এক হচ্ছে লামের উপপাদ্য দিয়ে করা যায়, দুই হচ্ছে এই দুইটাকে আমরা লব্ধি করলাম, লব্ধি করলে সেটার সাথে এটাকে যোগ করলাম, সেভাবে করতে পারো। তো একভাবে লব্ধি করলে আমরা অঙ্কটা করতে পারবো আশা করি। তো যেভাবে করি আমাদের রেজাল্টটা কত আসবে, এফ নেটের ভ্যালু 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে কঠিন পার্টটা ছিল জ্যামিতির পার্টটা আরেকবার একটু দেখবো, দেখলে আমাদের আশা করি জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল প্রথম অঙ্কটা। এরপরে আমাদের দ্বিতীয় পার্টে যেটা দিছিল, দ্বিতীয় পার্টে কি দিয়েছিল যে প্রতিটা চার্জ কতটুকু বল অনুভব করবে। ঠিক আছে, তো প্রতিটা চার্জ কতটুকু বল অনুভব করবে সেটা যদি আমরা দেখি, যে আমাদের এখানে কি তিনটা চার্জ আমরা রাখছিলাম, সেটা এখানে কি, এখানে এই ছিল, এখানে এই ছিল, এখানে ছিল, এখানে একটা চার্জ ছিল, এখানে একটা চার্জ ছিল, এখানে আরেকটা চার্জ ছিল। তাহলে প্রতিটা চার্জ অন্য দুইটা চার্জের জন্য কি বল অনুভব করবে। তাহলে এই চার্জটা এটাকে কি করবে, এদিক বরাবর একটা বল দিবে, এই চার্জটা এটাকে এদিক বরাবর একটা বল দিবে, আর দুইটার মানই সমান সেটা আমরা জানি, কারণ কি এখানে দুইটা চার্জই সমান, এই চার্জটাও সমান। তাহলে F1 F2 এই দুইটার ভ্যালু কি আসবে, এই দুইটার ভ্যালু আসবে k ইন্টু Q1 কত 5, Q2 কত সেটাও 5, দুইটা মাইক্রোকুলম, তার মানে 10⁻²। এদের মধ্যবর্তী দূরত্ব কত, a, সেটার স্কয়ার। তাহলে এখানে আসছে আমাদের 25 k a স্কয়ার ইন্টু 10⁻⁻, এখানে কত 12। তাহলে এই যে দুইটা বল, দুইটা বল এদিক বরাবর কাজ করতেছে, আর দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত 60 ডিগ্রি। তাহলে এটা লব্ধি আমরা সহজেই বের করতে পারবো। এফ নেটের ফর্মুলা কি আসবে, এফ নটের ফর্মুলা আসবে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা, f1 f2 cos থিটা। হ্যাঁ, cos এখানে কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির ভ্যালু যদি আমরা বসাই, তাহলে এখান থেকে আমরা পাবো যে দেখবা রেজাল্ট আসবে √3f। হ্যাঁ, তাহলে ওই √3f এর ভ্যালুটা এখানে বসাই দিলে আমরা রেজাল্টটা পাই যাবো। তবে এখানে শেষ না, আমাদের এফ নেট যখন বের করতে বলবে তখন অবশ্যই বল বলার সাথে সাথে বলটা যদি শূন্য না হয় তাহলে তার দিকও বলে দিতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে ওই ট্যান থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান কি লিখতে পারবো, কোন বিকল্প যে যার সাথে কোন উৎপন্ন করছে সে নিচে একলা, অন্যটার f2 এর cos থিটা, cos কত 60 ডিগ্রি, আর f2 এর sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা কি এই থিটাটাও পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের দ্বিতীয় অঙ্কটা করা যায় যে প্রত্যেকটা চার্জ কি এতটুকু বল অনুভব করবে। সিমিলার বা এই চার্জটা কি এই বরাবর এদিক বরাবর একটা বল অনুভব করবে, এই চার্জটা এদিকের লব্ধি বরাবর এদিক বরাবর একটা বল অনুভব করবে, অর্থাৎ তিনজন কি এদিক বরাবর সরে যেতে চাইবে। আচ্ছা, এটা গেল 2 নাম্বারটা। তারপরে 3 নাম্বারে যদি আছে, 3 নাম্বারে কি বলছে যে কেন্দ্রে কত চার্জ রাখলে চার্জ তিনটা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এই অবস্থায় যখন আমরা চার্জগুলোকে রাখছি তখন দেখতেছি এই চার্জের উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এদিক বরাবর, এই চার্জের উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এদিক বরাবর, এই চার্জের উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এদিক বরাবর। হ্যাঁ, সেটা কোন দিকে, তাদের লাইন জয়েনিং যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্র বরাবর এখানে যে ছেদ করে। ঠিক আছে, ঠিক এই যে কেন্দ্র আছে সেই কেন্দ্র বরাবর কি কাজ করতেছে, অর্থাৎ কেন্দ্র বরাবর এখান থেকে আমরা বলতে পারি একটা বল এদিকে, একটা বল এদিকে, একটা বল এদিকে। হ্যাঁ, তাহলে এরা কি সাম্যাবস্থায় থাকার কথা না, অর্থাৎ যেভাবে রাখলাম কিছুক্ষণ পরে কি সিস্টেমটা হবে ধরে ছুটে যাবে। কারণ আমাদের কাছে কোশ্চেন করছে এখানে আমরা কত চার্জ রাখলে এই সিস্টেমটাকে আমরা সাম্যাবস্থায় রাখতে পারবো, অর্থাৎ এই অবস্থায় রেখে দিলে এই অবস্থায় সেটা স্থির থাকবে। তো সেটা করার উপায় কি হতে পারে, আমরা এখানে এমন একটা চার্জ রাখবো
যাতে সেই চার্জটা এইটার ইকুয়াল একটা ফোর্স দিতে পারে আমাদের উপর। তাহলে এখানে এমন একটা চার্জ রাখতে হবে যেটা কি এটার ইকুয়াল একটা ফোর্স জেনারেট করতে পারে এই চার্জের উপর। অর্থাৎ এই দুইটার কারণে এদিক বরাবর যে চার্জটা আছে, বলটা আছে, সেটার ইকুয়াল একটা বল এদিক বরাবর দিবে। তাহলে আমি জিনিসটাকে আরেকবার এক্সপ্লেন করি, এখানে একটু ক্লামজি হয়ে গেছে জিনিসটা। যে এখানে একটা কি 5 মাইক্রোকুলম্বের চার্জ ছিল আমার কাছে, এই চার্জটার কারণে এইটার উপর একটা বল ছিল এদিক বরাবর, এই চার্জটার কারণে এইটার উপর একটা বল ছিল এদিক বরাবর। এখন আমি কি চাই, আমি চাই এই যে চার্জটা আছে সেটা এই দিক বরাবর যে লব্ধি বলটা পাইতেছে সেই লব্ধি বলের কারণে উপরের দিকে ছুটে না যায়। আমরা চাইতেছি যে কেন্দ্রে এমন একটা চার্জ রাখবো যেটার কারণে এদিক বরাবর এমন একটা লব্ধি বল হবে যেটা এটার সমান হবে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই জিনিসটা এখানে সাম্যাবস্থায় আছে। এক্সাক্ট ভাবে দেখো, এটার জন্য যদি আমরা এই কথাটা বলতে পারি তাহলে এটার জন্য বলতে পারবো, এটার জন্য বলতে পারলে এটার জন্য বলতে পারবো। তো সেটার জন্য আমরা দেখি আমাদের এই কোণটা কত আসে। তো কোণটা যখন তোমরা এই এখান থেকে হিসাব করবা, সেটা হিসাব করবা, হিসাব করলে দেখবে এটা 30 ডিগ্রি আসবে। 30 ডিগ্রি মানে কি, 30 ডিগ্রি মানে এটা ঠিক একদম এরকম এক্সাক্ট লম্ব বরাবর কাজ করতেছে। তো লম্ব বরাবর যদি কাজ করে তাহলে এই বল আর এই বলের যে ডিরেকশন দুইটা কি একদম সেম আসবে। তো সেম আসার কারণে এখন আমাদেরকে মান নিয়ে কাজ করলেই হবে। আর এখান থেকে একটু দূরত্ব কত, দূরত্বটা আশা করি আমাদের মনে আছে, দূরত্ব কত, a/√3 আসে। তাহলে এখন আমরা কি চাইতেছি, এই বল আর এই বল সমান হোক। এই বল কত আসে, এই বল কিন্তু আমরা আগে থেকে বের করে রাখছি √3f। তাহলে আমরা চাইতেছি √3 ইন্টু এফ। এফটা কত, এফটা হচ্ছে 25k ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু 10⁻12। এটা কার সমান হোক, এখানে সাপোজ আমরা একটা কিউ চার্জ রাখলাম, এই কিউ চার্জের কারণে এটার উপর যে বল প্রযুক্ত হবে সেটা সমান হোক। তাহলে কিউ চার্জের কারণে এটার উপর কি বল প্রযুক্ত হবে, কিউ ইন্টু এখানে কত 5, আর এখানে মাইক্রোকুলম্ব আছে কয়টা, একটা, দুইটা না কিন্তু একটা আছে, ঠিক আছে। এটার কত সেটা কিন্তু আমরা জানি না, এটাকে আমরা কিউ ধরে নিলাম। আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/√3, এটার উপর কত হোল স্কোয়ার। তাহলে এখানে কি কি থাকে দেখি, কে তো বাদ পড়ে গেল। এখানে থাকতেছে 25√3 ইন্টু 10⁻, এখান থেকে -6 থাকে, আর এটাও কাটাকাটি চলে গেছে, আর এখানে থাকতেছে একটা a স্কোয়ার, আর এখানে থাকতেছে 3 5 কত আসে 15, বা আমরা 3 × 5 লিখি এটাকে, 3 × 5 ইন্টু এখানে কত একটা কিউ, নিচে আছে কত একটা a স্কোয়ার। তাহলে a স্কোয়ার বাদ, 5 আর 5 কাটলে এখানে 5 থাকবে, আর এখানে √3 কাটলে এখানে একটা √3 থাকবে। আচ্ছা, √3 কাটলে এখানে একটা √3 থাকতেছে। তাহলে কিউ এর ভ্যালু কত আসতেছে, কিউ এর ভ্যালু আসছে আমাদের, কিউ যদি এখানে রাখি তাহলে এখানে আসতেছে 5/√3 ইন্টু 10⁻⁻6। তাহলে 5/√3 ইন্টু 10⁻⁻6, এতটুকু আমাদের কি রাখতে হবে, একটা চার্জ রাখতে হবে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আমাদের যে কিউ চার্জটা আছে, এটাই আমাদের অ্যান্সার কি, যে এতটুকু একটা চার্জ রাখলে আমাদের এখানে কি হবে, জিনিসটা সাম্যাবস্থায় থাকবে। এখন একটা জিনিস আছে যে এই যে প্লাস কিউ চার্জ, এটাকে প্লাস হইতে হবে না মাইনাস হইতে হবে, ব্যাপারটা খুবই অবভিয়াস। এখানে আমাদেরকে মাইনাস একটা চার্জ থাকতে হবে, কারণ প্লাস চার্জের কারণে অলরেডি এটা উপরের দিকে যাইতেছে, আরো একটা প্লাস দিলে আরো জোরে উপরে যাবে। আমরা একটা মাইনাস দিতে চাই যাতে এখানে কি একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, ঠিক আছে। তো অ্যাট্রাকটিভ ফোর্স রাখার জন্য আমরা এখানে কি নিব, নেগেটিভ অ্যান্সার নিব। তাহলে আমাদের কিউ যে রেজাল্ট আসবে সেটা আসবে কত, -5/√3 ইন্টু 10⁻⁻6, অথবা এটাকে চাইলে আমরা -5/√3 মাইক্রোকুলম্ব এভাবে বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই তিনটা ছিল আমাদের আনসার। আমি এখানে ম্যাথমেটিক্যাল পার্ট গুলোতে যাইনি তেমন একটা, ম্যাথমেটিক্যাল পার্ট গুলো আশা করি তোমরা করতে পারবা। ফিজিক্সের পার্টটাই গেছে, ঠিক আছে, মানে আর ফিজিক্সের পার্টটাই গেছে। আর যেটাতে একটু টাফ হওয়ার কথা, যে এই দূরত্বটা নিয়ে না, সেই দূরত্বটা একটু করে ফেলছে। বাকিগুলো আশা করি তোমরা একটু কষ্ট করে করবা বাসায়, হ্যাঁ, নিজে একটু করলে দেখবে ইনসাইটটা একটু গ্রো করবে। করলে একটু কোশ্চেন বেরোবে, তারপরে প্র্যাকটিস হবে। সেই প্র্যাকটিস গুলো যাতে আমাদের থাকে, সেই কারণে আমরা অঙ্কগুলো অবশ্যই একটু ভালোভাবে করবো। আমি যেভাবে করছি সেভাবে না, আর একটু চিত্রটা একটু সুন্দরভাবে এঁকে তারপরে সূত্র টুত্র এগুলো বসাই, তারপরে একটু ভালোভাবে করবো, করলে আশা করি এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। তো 4 নম্বর ম্যাথটায় এত মানের ক্ষুদ্র ও সমান বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে এ ও বিন্দুতে অবস্থিত। তাহলে আমাদের একটু বলছি যে এ আর বি এরকম দুইটা বিন্দু আছে, এখানে আমাদের 4 × 10⁻⁸ কুলম্ব মানের সমান এবং বিপরীত আধান 10⁻⁸। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে -10⁻⁻, এখানে কত 8 আছে। তাহলে এরকম দুইটা আধান রাখছে। এখন আমাদেরকে বলছে যে এ বি রেখার সমদ্বিখণ্ডক যেটা আছে, এ বি রেখার সমদ্বিখণ্ডক কোথায় থাকবে, ঠিক এখানে সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে। তাহলে এই যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকের উপর আমাদের 4 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এখানে 4 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে আমাদের পি। সেই বিন্দুতে আমরা কি রাখছি, আরেকটা চার্জ রাখছি, সেই চার্জের ভ্যালু কত, 10⁻⁸ কুলম্ব, ঠিক আছে। এখানে যে চার্জটা আছে সেটা কত, 10⁻⁸ কুলম্ব। এই চার্জটা রাখছি, এই চার্জের উপর ক্রিয়াশীল বলটা কত সেটা জিজ্ঞেস করছি। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করবো, ডায়াগ্রাম সলিউশনটা করে। তো সলিউশনে আমরা ডায়াগ্রামটা আরেকবার আগে একটু জায়গা হবে না তেমন। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের লম্ব সমদ্বিখণ্ডক বলছিল, আর এই পুরোটা ছিল কত 6, এ বি এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল, আধান দুইটা 6 সেন্টিমিটার ব্যবধান আছে। তাহলে এখান থেকে একটু হবে কত 3 সেন্টিমিটার, এখান থেকে একটু কত 3 সেন্টিমিটার, আর এখান থেকে একটু কত 4 সেন্টিমিটার, এটা বলাই আছে। তাহলে এখান থেকে একটু কত হবে, এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা আমাদের পরিচিত একটা ত্রিভুজ, এখানে কত আসবে 5 সেন্টিমিটার। ঠিক সেম ভাবে এখান থেকে একটু কত আসবে
5 সেন্টিমিটার। তো এখানে আমাদের যে চার্জ রাখছে একটা, এখানে একটা চার্জ রাখছে, আর এখানে একটা চার্জ রাখছে। তো এখানে একটাকে আমরা যদি 4 × 10⁻⁻8, এটা -4 × 10⁻⁸, আর এখানে আছে আমাদের 10⁻⁸, তাহলে এটা প্লাস এটা প্লাস প্লাস প্লাসকে কি করবে, সরলরেখা বরাবর বিকর্ষণ করবে এদিক বরাবর। সেটাকে আমরা সাপোজ F1 বলতেছি, F বলি, সেটা বললেই হবে। আর এই মাইনাসটা কি করবে, প্লাসটাকে আকর্ষণ করবে কোন দিকে, এদিক বরাবর। এটাকে আমরা FB বলি। আচ্ছা, এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত আসবে? সেই কোণটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমাদের এখান থেকে হিসাব করতে হবে। এই যে এই ত্রিভুজের এই কোণটা যদি আমরা নিই, কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে tan থিটা, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে কোণের বিপরীত বাহু কত হয়, লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এখান থেকে আমাদের থিটা আসতে tan−3/4। তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, যেহেতু আমরা দেখছি কি একই রকম ত্রিভুজ আমাদের। তাহলে এটাও থিটা। আচ্ছা, এই দুইটা যদি থিটা হয়, তাহলে এটা কত আসবে, 180 - 2 থিটা। তাহলে এই কোণটা আমরা হিসাব করে রাখলাম, কারণ পুরোটা 180, তার থেকে এখানে 2 থিটা বাদ গেলে 180 - 2 থিটা আসলো। আর থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল 2 থিটা মানে কত, 2 tan−3/4। তাহলে এই জিনিসটা আমরা জানা রাখলাম। এখন আমাদের ফোর্স এ আর ফোর্স বি বের করতে হবে, তারপর তাদের লব্ধি করতে হবে। তাহলে শেষ। ফোর্স এ, এটার ভ্যালু কত আসবে, k ইন্টু প্রথম চার্জ, সেটা 4 × 10⁻⁸, ইন্টু দ্বিতীয় চার্জ, সেটা কত, 10⁻⁸, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত, 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার মানে 0.05, এটা হোল স্কোয়ার। F(b) এটা আসবে কি আমাদের k ইন্টু 4 × 10⁻⁸, ইন্টু 10⁻⁸। দেখো আমরা শুধুমাত্র কি নিতেছি, ফোর্সের ভ্যালু নিতেছি, এর চিহ্নগুলো কিন্তু বসাইতেছি না, চার্জের হোল স্কয়ার। তাহলে F(a) আর F(b) দুইটা প্রায় একদম একই রকম, তাই এই দুইটাকে আমরা কি, এটাকেও F বললাম, এটাকেও F বললাম। তাহলে আমাদের ক্যালকুলেশন একটু সুবিধা হবে। তাহলে আমাদের এখানে এই দুইটার যে লব্ধিটা আসবে, সেই লব্ধিটা আসবে এদিক বরাবর কত, সেই লব্ধির ভ্যালুটা কত আসবে, আমরা F নেট বলি এটাকে, সেটা আসবে কত, F স্কয়ার প্লাস 2F² ইন্টু cos 180° - 2 থিটা, সেটা কত, রুট। তাহলে এখানে আসতে কত আমাদের, F² সব কমন নিয়ে এখানে একটা F থাকবে, ভিতরে রুট দিয়ে কত থাকবে, 2 + 2 ইন্টু cos 180 - থিটা যদি আমরা করি, তাহলে 180 মাইনাস এখানে পড়তেছে, এটাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কতের ভ্যালু নেগেটিভ, 180 যেহেতু আছে তাই cos কতই থাকবে, আর এখানে থাকবে একটা 2 থিটা। তাহলে ওই 2 থিটার ভ্যালুটা একটু বের করে ফেলি। 2 থিটা মানে কত আসবে আমাদের, 2 থিটা মানে হচ্ছে tan−3/4। তাহলে 2 tan−3/4, 2 থিটা মানে আসতেছে আমাদের 73.74। তাহলে F আসতেছে √2 - 2 cos 73.74, 74। তাহলে আমরা এটাকে কি করবো, cos অ্যান্সার ইন্টু 2। তাহলে এখানে আছে 0.56, তাহলে এখানে থাকতেছে 2 মাইনাস অ্যান্সার, সেটা যদি আমরা রুট করি, তাহলে এখানে থাকতেছে 6/5। তাহলে এখানে থাকতেছে 6F/5। তাহলে নেট প্রুফটা কি আসতেছে, এতটুকু। এদিক বরাবর আমাদের নেট প্রুফটা কত, 6F/5। তারপর আমাদের কি করতে হবে, এটাকে থিটা ধরতে হবে। থিটা ধরার পর আমরা কি করবো, tan থিটা ইকুয়াল টু, এটা যার সাথে কোন উৎপন্ন করছে সে নিচে একলা, F(b) এর cos, আচ্ছা এটাকে আমরা আলফা ধরি, এখানে যদি আলফা হয়, আলফা ধরি, তাহলে এখানে cos কত, মধ্যবর্তী কোণ কত, 180 - থিটা, আর এখানে FB sin 180 - 2 থিটা। তো এখান থেকে হিসাব করলে আমরা কি এই আলফা কোণটাও পাই যাবো, আর হিসাব করলে দেখবে এই আলফা কোণটা থিটার সমান আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি এই ফোর্সটাও বের করতে পারলাম, আর এদের কোন দিক বরাবর কাজ করতে হয় সেটাও বের করে দেওয়া গেল। তাহলে আমরা খেয়াল রাখবো একটু, যে এইসব অঙ্ক যখন আমরা করবো, অঙ্ক করার সময় আমাদের অবশ্যই যখন ক্রিয়াশীল বল জিজ্ঞেস করবে, বল বের করার সময় আমরা ফোর্সের ভ্যালু যখন বের করবো, ভ্যালুর সাথে সাথে আমরা যাতে দিকটাও বলি, কারণ ফোর্স কি একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটাও বলে দেওয়া জরুরি, ঠিক আছে। তাহলে 4 নম্বর অঙ্কটা এভাবে গেল। পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখি, পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ু শূন্য স্থানে y অক্ষের y=10 বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থিত। y অক্ষের কোনো বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে প্রথম ইলেকট্রনটা স্থির রাখবে। তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের যে y অক্ষটা আছে, সেই y অক্ষটা আমরা এভাবে রাখলাম। সেই y অক্ষের y=10 অবস্থানে, অর্থাৎ y=10 আমরা এখানে ধরলাম, এটা কত, y=10। এখানে আমাদের কি রাখছে, একটা ইলেকট্রন অবস্থিত, সেই ইলেকট্রনটা আমরা এখানে রাখলাম, ঠিক আছে, একটা ইলেকট্রন আছে। এখন আমাদেরকে বলছে y অক্ষের বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন কোথায় রাখতে হবে। তো
তো এটা আসলে গেস করা যায়, কেন রাখার মতন অপশন এসে কয়টা, দুইটা, হয় এখানে নয় এখানে। তো এখানে রাখলে কি হবে, ইলেকট্রনকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এটা নিচের দিকে ফোর্স পাবে। এমনি ভরের কারণে নিচের দিকে পড়ে যাইতেছে, তার উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করতেছে। তাহলে এদিকে ইলেকট্রন রাখলে সেটার কি স্থির থাকার কোনো চান্স নেই। তাহলে আমাদের ইলেকট্রনটা রাখতে হবে কোথায়, এখানে কোথাও। তো সেটাকে আমরা ধরলাম যে এখান থেকে একটুকে দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াই ধরলাম, ঠিক আছে, ওয়াই এক্সেস যেহেতু হিসাব করতেছে ওয়াই ধরলাম। তো এখান থেকে একটু দূরত্বে এখানে আরেকটা ইলেকট্রন রাখলাম, সেই ইলেকট্রন রাখলে আমাদের ইলেকট্রনটা কি স্থির থাকবে। আচ্ছা, স্থির থাকবে কিভাবে, আমাদের এটা কি করবে, এটার উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্রয়োগ করবে, এফই বললাম। আর এটার ভরের কারণে কি, নিচের দিকে একটা ফোর্স এর উপরে অলরেডি আছে, সেটা কি এফ, সেটাই কি বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স বলা আছে, ঠিক আছে। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, ইকুয়াল হইলে তখন এটা কি থাকবে, এর নিজের জায়গায় স্থির থাকবে। তাহলে আমাদের কাছে এখন এই দুটোকে ইকুয়াল করা। তাহলে আমরা বলতে চাইতেছি কি, যে এফ জি এটা এফ ই এর সমান। আচ্ছা, এফ জিটা কি আসবে আমাদের, এম অফ ইলেকট্রন ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর এফ ইটা কি আসবে, এফ ই আসবে আমাদের কে ইন্টু চার্জ দেওয়ার গুণফল, দুইটাই যেহেতু ইলেকট্রন, তাহলে ই স্কোয়ার ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। তাহলে এখানে কি ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমাদের কাছে ওয়াইটা বের করা। তো ওয়াই সমান সমান কি আসতেছে, ওয়াই যদি এখানে আনি, তাহলে এখানে কে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম অফ ইলেকট্রন ইন্টু জি, তাহলে এটার উপর স্কোয়ার। তাহলে ওয়াই সমান সমান আসতেছে আমাদের, দেখো ইর উপর রুট যখন করবো তখন ইটা বাইরে চলে আসবে, আর বাকি সবকিছুর উপর রুট থাকবে একটা। তাহলে কে এখানে এম ই ইন্টু জি, তাহলে ই কত 9 ইন্টু 10 না ইলেকট্রনের চার্জ, তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু কে কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মাস অফ ইলেকট্রন কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইন্টু জি কত 9.8। তো এগুলো যখন বসালে আমাদের রেজাল্ট সম্ভবত 5.08 মিটার আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কতটুকু নিচে, 5.08 মিটার নিচে। তাহলে আমরা যদি এখান থেকে দূরত্ব অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত সেটা বলতে চাই, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, 10 থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এতটুকু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কততে আমাদের থাকবে জিনিসটা, 10 মাইনাস 5.08 ইজ ইকুয়াল টু 4.92 সম্ভবত, 4.92, এটাই আমাদের অ্যান্সার। তো এটা করাটা ম্যান্ডেটরি না, তোমাকে যদি বলে দেওয়া হয় যে প্রথম ইলেকট্রন থেকে এত মিটার দূরে 5.08 মিটার দূরে, তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে। এই যে কোনো একটা বললেই হবে, এটা ম্যান্ডেটরি না। আমাদের মেইন জিনিসটা কি, এফ জি ইজ ইকুয়াল টু এফ ই। এটা এবার অঙ্ক প্রায় চলে আসে আমাদের পরীক্ষায়। তাহলে আমরা পরের অঙ্কটা যাই। 6 নম্বর অঙ্কটায় কিউ একটা চার্জ ছিল, সেই চার্জটাকে আমরা কি করছি, দুইটা টুকরা করছে, টুকরা করে দুইটা একটা নির্দিষ্ট দূরত্বে রাখছে, রাখার সময় তাদের মধ্যকার তড়িৎ বলটা সর্বোচ্চ এসে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে প্রতি ভাগে চার্জের পরিমাণ কত ছিল। তাহলে মনে করি আমরা যে নির্দিষ্ট দূরত্ব আরে আমরা চার্জ দুইটাকে রাখছিলাম, ঠিক আছে, এই একটা চার্জ এই একটা চার্জ। তো প্রথম চার্জ ছিল কি, এক্স পরিমাণ আমরা ছুটাই নিচ্ছি, ঠিক আছে, এটা থেকে এক্স পরিমাণ টুকরা করছি, টুকরা করে আমরা এখানে রাখছি। তাহলে এখানে থাকলো কত, কিউ মাইনাস এক্স, আর এখানে থাকলো কি এক্স পরিমাণ চার্জ। তাহলে তাদের মধ্যকার যে বলটা আসলো, সেই বলটা কত আসলো, বল আসলো কে ইন্টু প্রথম চার্জ ইন্টু দ্বিতীয় চার্জ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। এখন আমাদেরকে বলছে কি, যে এই যে চার্জটা আছে এটা সর্বোচ্চ হবে। তো ম্যাথে সম্ভবত আমরা করছিলাম গুরুমান লঘুমানের। তো গুরুমান পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের ভ্যালু এটা ইকুয়াল টু কি 0 সেট করতে হয়। এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এখানে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। কেন, কারণ আমরা এখানে এই এক্সটাকে চেঞ্জ করবো, অর্থাৎ কতটুকু চার্জ আমি সরাবো এটা কিন্তু আমার উপর, ঠিক আছে। আমি ইচ্ছা মতো চার্জ সরাবো, সরাইয়ে তারপরে কি করবো, এটাকে যে বলটা আছে সেই বলটাকে ম্যাক্সিমাম করবো। তাহলে আমাদের এখানে ভেরিয়েবলকে, এই পুরো রাশির ভিতরে ভেরিয়েবলকে শুধুমাত্র এক্স, কারণ আর তো ফিক্স, কেও ফিক্স, কিউও ফিক্স, শুধুমাত্র আমি এক্স কতটুকু নিবো সেটা আমার উপর। তাই ওইটার সাপেক্ষে আমি কি করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ওইটার সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আছে, এখানে দেখো কে বাই আর স্কোয়ার, আমি এটাকে আরেকবার একটু লিখতেছি, কে বাই আর স্কোয়ার, আর এখানে কিউ এক্স মাইনাস এক্স এটা ইকুয়াল টু কি 0। এখন এটা ইকুয়াল টু কত আমাদের এফ। এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটা হিসেবে, তাহলে আমরা ডিএফ ডিএক্স করতেছি, ডিএফ ডিএক্স করলে এই কনস্ট্যান্ট ভ্যালু তো কনস্ট্যান্ট ভ্যালুর মতন কে স্কোয়ার হয়ে আসবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে এখানে থাকবে কি একটা কিউ, আচ্ছা এখানে মানে কে, হ্যাঁ এক্স স্কোয়ার থাকার কথা। এখানে এটাকে কিউ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, আর কনস্ট্যান্টটা রয়ে গেল এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে এখানে কত 2x, এটা ইকুয়াল টু কত 0। তাহলে এই দুইটা যেহেতু 0 না, তাহলে এটাকে 0 হইতে পারে, অথবা বলা যায় এই দুটো পাশে গিয়ে 0 হয়ে গেল। তাহলে এখানে থাকলে কত, কে কিউ মাইনাস 2x ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে x ইকুয়াল টু কত, কিউ বাই 2। তাহলে এই অ্যান্সার থেকে আমরা কি বুঝতে পারি, যে কোনো অবস্থায় এদেরকে যদি আমরা নির্দিষ্ট একটা দূরত্ব রাখি, আর কিউ পরিমাণ চার্জকে দুটো টুকরা করে আমরা যদি সর্বোচ্চ বল পাইতে চাই, তাহলে তাদেরকে অবশ্যই অর্ধেক অর্ধেক টুকরা করতে হবে, ঠিক আছে। অর্ধেক টুকরা করে তারপরে তাদেরকে কি করতে হবে, নির্দিষ্ট দূরত্ব রাখলে তাদের ভিতরে বল সর্বোচ্চ হবে। কারণ এর আগেও একটা অঙ্কে আমরা দেখছিলাম যে কিছু সাপোজ সব মিলাই আমার কাছে সাপোজ 5 কুলম চার্জ আছে, ঠিক আছে, 5 কুলম চার্জ আছে,
এখন 5 কুলম্ব চার্জকে কিন্তু আমি কিভাবে রাখতে চাই সেটার উপর ডিপেন্ড করবে। সাপোজ আমরা 5 কুলম্বকে যদি 4 কুলম্ব আর 1 কুলম্বে ভাগ করি, তাহলে একরকম বল হবে। 3 কুলম্ব আর 2 কুলম্বে চার্জ ভাগ করলে একরকম বল হবে। তাই কত ভাগে ভাগ করতেছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বলটাও চেঞ্জ হবে। ঠিক সেম ভাবে এদের মধ্যে বলটা সর্বোচ্চ কখন হবে, যখন আমরা কি ঠিক অর্ধেক ভাগ করবো। অর্থাৎ 5 কুলম্বকে যদি আমরা আড়াই কুলম্বে ভাগ করি, তখন যে দূরত্বে রাখি না কেন ওই দূরত্বে তাদের ম্যাক্সিমাম ফোর্সটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 6 নাম্বারটা। পরের 7 নম্বর অঙ্কটায় আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্র দিয়ে বলছে যে চিত্রের অবস্থায় কিউ নটটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এটা যখন একদম মিডলে আছে এই দুইটা চার্জে, তখন সেটা সাম্যাবস্থায় আছে। আর সেটা থাকাও এক্সপেক্টেড, কারণ আমরা জানি যে এদের মধ্যবর্তী দূরত্ব আর চার্জের উপর ডিপেন্ড করে। যেহেতু দুই ক্ষেত্রে আমাদের জিনিসটা সমান আসতেছে, এটার এদিক বরাবর যে ফোর্স, এটার এদিক বরাবর সেই ফোর্স আসবে, তাই এটা কি থাকবে আমাদের সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এখন যদি কিউ নটকে কিউ এর দিকে সামান্য পরিমাণ সরিয়ে, তাহলে কিউ নটকে যে কোনো একটার দিকে সামান্য পরিমাণ সরাইলাম। ঠিক আছে, তো সরানোর পর আমাদের চিত্রটার অবস্থা কিরকম হবে? সরানোর পর চিত্রটার অবস্থা হবে এরকম, যে এখানে ছিল কি আমাদের মিড পয়েন্টটা, সেখান থেকে আমরা এতটুকু সরাইলাম, সাপোজ এক্স পরিমাণ সরাইলাম। তাহলে এখান থেকে এটা এখন কতটুকু দূরত্ব আছে? এ প্লাস এক্স পরিমাণ। আর এখান থেকে কতটুকু দূরত্ব আছে? এ মাইনাস এক্স পরিমাণ। তো এখানে আমাদের কি আছে এখন? কিউ কিউ নটটা আছে, কিউ নট এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা কিউ নট উপরে না নিচে দেওয়ার কথা, নিচেই দিলাম। কিউ নটটাকে রাখলাম আমরা এখানে। তো সামান্য সরিয়ে যখন আমরা এটা কি করছি, একটু ছড়াই ছেড়ে দিছি, ছেড়ে দিলে কি হবে? এখানে বলের একটা মিসব্যালেন্স আসবে, কারণ এখানে চার্জ সমান কিন্তু এখান থেকে দূরত্বটা বেশি। দূরত্ব বেশি হলে এখানে কম বল দিতে পারবে, অর্থাৎ এদিক বরাবর ফোর্স থাকবে এতটুকু, কিন্তু এখানে দূরত্ব কমার কারণে এদিক বরাবর ফোর্স থাকবে এতটুকু। তাই এদের নেট একটা এদিক বরাবর কি থাকবে? লব্ধি বল থাকবে। তো সামান্য যখন আমরা ছড়িয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখা গেল কি কিউটা সরল সন্ধিত স্পন্দন করতেছে। কিভাবে? যখন এখানে থাকে তখন কি এদিক বরাবর বল পায়, তারপর বলের কারণে কি এদিক বরাবর মিডল আসে, মিডল আসলে আবার বল কি শূন্য হয়, কিন্তু আমাদের ইনার্সিয়ার কারণে বা জড়তার কারণে সেটা কি সামনের দিকে আগায়। সামনের দিকে আগালে আবার ওদিক বরাবর একটা লব্ধি বল পায়। তাই এটা কি এরকম এরকম করে মানে এরকম এরকম একটা সরল সন্ধিত স্পন্দন করতে থাকে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে সেই স্পন্দনের পর্যায়কাল কত। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি এটা কি আসলে সরল সন্ধিত স্পন্দন কিনা। সেটার জন্য আমাদের বলটা হিসাব করতে হয়, কারণ আমরা জানি সরল সন্ধিত স্পন্দন হিসাব করার জন্য আমাদের কি করতে হয়, এই যে তার উপর যে প্রযুক্ত বল সেটা যদি সরণের সমানুপাতিক আর দিকে বিপরীত হয়, তাহলে আমরা কি বলতে পারবো সেটা একটা সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে সেটা আমরা হিসাব করি। দেখি যে আমাদের প্রথম যে এটাকে আমরা বললাম 1 আর এটাকে আমরা সাপোজ 2 বললাম। তারপরে 1 এর বলটা কত আসবে? 1 এর বল আসবে আমাদের কে ইন্টু চার্জ গুলা কি কি, কিউ ইন্টু কিউ নট, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এ প্লাস এক্স, এটার হোল স্কয়ার। তাহলে এটা গেল F1। F2 টা কি? F2 আসবে কে ইন্টু কিউ কিউ নট আর তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। তাহলে এখন যদি আমরা লব্ধি বলটা হিসাব করি, লব্ধি বলের জন্য আমাদের সামান্তরিকের বেশি সূত্র লাগবে না, কারণ এখানে আমরা কি দেখতেছি, বল দুইটা সরল রেখে, অর্থাৎ একটা আরেকটার বিপরীতে আছে, তাই তাদেরকে সরাসরি বিয়োগ করে দিলেই হবে। তাহলে এখানে বড় কোনটা? যেহেতু আমরা দেখতেছি সবকিছুই সমান, শুধুমাত্র এখানে ডিনোমিনেটর বা ইয়ার মানে হর যেটা আছে, হরটা ছোট, হরটা বড়, তাই এটা কি হবে? এটা ছোট হবে আর এটা কি বড় হবে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। তাহলে এ ইন্টু কিউ কিউ নট এ মাইনাস এক্স হোল স্কয়ার, এখানে কি মাইনাস মাইনাস তার থেকে বিয়োগ করতে হবে কোনটা? এ কিউ কিউ নট ডিভাইডেড বাই এ প্লাস এক্স হোল স্কয়ার। তাহলে এই লব্ধিটা আমরা করি। লব্ধিটা করলে কি আছে দেখি তো আমরা, কেন হয় কে কিউ কিউ নট তো কমন আসে, আর এখানে থাকতে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স হোল স্কয়ার। তাহলে কে কিউ কিউ নট ইন্টু এখানে থাকতে হচ্ছে এ মাইনাস এক্স এ প্লাস এক্স, এই পুরোটার উপর কি আবার স্কয়ার, আর উপরে থাকতে হচ্ছে এখান থেকে এ প্লাস এক্স হোল স্কয়ার, আর ওখানে মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে এটাকে যদি এখন আরেকটু হিসাব করি, কে কিউ কিউ নট উপরে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে। তো এখানে আমাদের কি আছে 4ab, তাহলে 4ax, আর নিচে কি আসতেছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটার উপর কি হোল স্কয়ার। তো এখন একটা জিনিস আমাদেরকে বলছিল যে কিউ এর দিকে কি সামান্য পরিমাণ সরাইছে, তার মানে এখান থেকে একটু যে দূরত্ব সেটা কিন্তু সামান্য, আর সেই সামান্যটাকে আবার কি করলাম আমরা স্কয়ার করলাম, স্কয়ার করলে এটা আরেকটু ছোট হয়ে যাবে। তার মানে এ স্কয়ারের তুলনায় আমাদের এক্স স্কয়ারটা কি উল্টা হবে, এ স্কোয়ারের তুলনায় আমাদের এক্স স্কোয়ারটা কি অনেক ছোট। তার মানে এখন আমরা যদি সাপোজ 1000 এর সাথে 1000 থেকে 1 বিয়োগ করলাম, 1000 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে সেটা কত আসছে 999। তো সেটা প্রায় 1000 এর সমানই। তো এটা আমরা কল্পনার জন্য এভাবে বললাম, কিন্তু এটাকে আরো অনেক অনেক ছোট। তো অনেক অনেক ছোট হওয়ার কারণে আমরা এটাকে কি প্রায় নেগলেক্টই করতে পারি। তো নেগলেক্ট যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি আসবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বদলে আমরা শুধুমাত্র এ স্কোয়ার বসাতে পারবো। তাহলে এখানে কি আসবে কে কিউ কিউ নট। তাই এই অঙ্কটা সার্থক করার জন্য আমাদের এই সামান্য পরিমাণ কথাটা ইম্পর্টেন্ট। সামান্য পরিমাণ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারতাম না। ঠিক আছে, তখন সেটা সরল সন্ধিত স্পন্দন থাকতো না। আচ্ছা, এইটা থাকলো, আর এখানে কি একটা এ এক্স আছে, কে কিউ কিউ নট, আমি একটু সুন্দর করে লিখি, কে কিউ কিউ নট ইন্টু এখানে আছে কত 4ax, এক্স স্কোয়ারকে যদি আমরা শূন্য ধরে নিই তাহলে এ স্কোয়ার থাকে, এ স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তার মানে এ টু দি পাওয়ার 4। তার মানে এখানে থাকতে হচ্ছে কি আমাদের কে কিউ কিউ নট, এখানে একটা 4
নিচে আছে কত একটা এ কিউ, আর এখানে থাকতেছে একটা এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এফ নট, এফ নেট। তাহলে এই যে এফ নেট যে ফোর্সটা আছে সেটা দেখো কার সমানুপাতিক আছে, এক্স এর সমানুপাতিক। অর্থাৎ কারণ এটা কি পুরো একটা কনস্ট্যান্ট, কে এর ভ্যালু জানি, কিউ কিউ নট স্থির, এ স্কয়ার এ হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব ডাবল, হ্যাঁ সেটাও ফিক্স। তাহলে আমাদের এফ নেট যেটা সেটা কি এক্স এর সমানুপাতিক। এখন দিকটা বিপরীত কিনা সেটা আমরা দেখি, যে আমাদের সরণটা যদি এদিক বরাবর হয় তখন আমরা দেখতেছি বলটা এদিক বরাবর আসে। সরণটা যদি এদিক বরাবর হইতো তাহলে কি হইতো, সরণটা এদিক বরাবর হলে আমাদের এদিকের বলটা কি হইতো, বড় হয়ে যেত। তখন এদিক বরাবর একটা বড় বল আর এদিকের বলটা কি ছোট হইতো, এদিক বরাবর ছোট বল, তখন আমাদের নেট ফোর্সটা কোন দিকে থাকতো, এদিক বরাবর থাকতো। তো সরণ যখন এদিকে করে আহ, বল তখন এদিক বরাবর প্রযুক্ত হয়, আবার সরণ যখন আমরা এদিকে করি বল এদিক বরাবর প্রযুক্ত হয়। তাই আমরা ভেক্টর ফর্মে লিখতে চাইলে এখানে কি একটা মাইনাস দিতেই পারি, তাহলে এফ নটটা কার সমানুপাতিক, মাইনাস এক্স এর সমানুপাতিক। তো এটা কি একটা সরল সন্ধিত স্পন্দন। আচ্ছা, তাহলে আমাদের স্প্রিং এর সম্ভবত আমরা পড়ছিলাম এরকম কে এক্স একটা থাকে, তো এখানে যে কে কনস্ট্যান্টটা সেটাই কিন্তু আমাদের এইটা, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কি কে হিসেবে কাজ করতেছে। তো টি এর এখান থেকে আমরা ফর্মুলাটা পাই যাবো, টি সমান সমান আমরা কি লিখতাম, রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম নাকি এম বাই কে, একটু খেয়াল রাখতে হবে, এম বাই কে সম্ভবত না, কে বাই এম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 পাই রুট ওভার এখানে কে এর ভ্যালু বসে দিলে আমাদের কাজ শেষ। কে কত আমাদের 4 কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এ কিউ ইন্টু এম, ঠিক আছে। এই ফর্মুলাটা একটু মনে পড়তেছে না আমার, 2 পাই কে বাই এম অথবা এম বাই কে হবে যে কোনো একটা, ঠিক আছে। আমরা একটু দেখে নিব আর কি, সেই অনুযায়ী কি আমাদের পর্যায়কালটা চলে আসবে। মনে রাখতে হবে যে পর্যায়কাল আমাদের যেটা আছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানে যে কেটা আছে সেই কেটা নিয়ে আমরা পর্যায়কালের ইকুয়েশন লিখতে পারি। পর্যায়কালের ইকুয়েশনটা কি আছে, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে বা কে বাই এম, এটা আমি কমেন্টে বলে দিব ঠিক করে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 7 নম্বর অঙ্ক। একটু খেয়াল রাখতে হবে যে কখনো যদি আমাদেরকে কি সরল সন্ধিত স্পন্দন প্রমাণ করতে দেয়, সরল সন্ধিত স্পন্দন প্রমাণ করতে দিলে আমাদের মেইন শর্তটা কি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আর এসব অঙ্কের ভিতর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম কোন একটা টার্ম আছে যেখানে আমাদের একটা জিনিসকে, যে জিনিসটাকে স্মরণ করা যাচ্ছে সেটা সামান্য পরিমাণ বলে, সেটাকে আমাদের নেগলেক্ট করতে হয়। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এরকম অঙ্ক আসলে আমরা যদি একটু অ্যাটেম্প করে দেখি, ইউজুয়ালি অঙ্কগুলো কঠিন হয় না, সহজই হয়, মানে এই অঙ্কটা মোটামুটি সহজ ছিল। আচ্ছা, এরপরের অঙ্কটাতে যাই। তো 8 নম্বর অঙ্কটায় দুইটা সমরূপ চারচিত্রগুলোকে সমান দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলিয়ে রাখছে। তো ঝুলিয়ে রাখার কারণে তারা কি করবে, এরকম যদি আমরা একটা সাপোর্ট নেই, সাপোর্টে যদি আমরা সমরূপ দুইটা সুতা দ্বারা দুইটা চার্জিত গোলককে এরকম রেখে দেয় সমরূপ চার্জ দ্বারা, তারা কি করবে, পরস্পরকে রিপেল করবে। তাহলে রিপেল করে তারা কি করবে, এরকম একটা অবস্থায় আসতে যাবে। এরকম একটা অবস্থায় আসার পরে সুতা দ্বারা কি করছে, 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন বলছে পুরো ব্যবস্থাটা কি, এই পুরো ব্যবস্থাটা কি করছে, এখন একটা ঘনত্বের এত ঘনত্বের তরলে রাখছে। তরলে রাখলে আমাদের এই যে 60 ডিগ্রি কোণটা, এই কোণটা বলতে থাকে তারা অপরিবর্তিত আছে। তো অপরিবর্তিত যদি থাকে তাহলে তরলের আপেক্ষিক ভেদনযোগ্যতা কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে, অর্থাৎ তরলের এপসাইলন আর যেটা ছিল সেটা কত সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো, প্রথমে আমরা বাতাসের জন্য একটা অ্যানালাইসিস করি, তারপর তরলের জন্য করবো, এরপর দেখি ওখান থেকে যদি কোনো রেজাল্ট আমাদের বের হয়ে আসে অঙ্কটা করতে সুবিধা করে। তো বাতাসের ব্যাপারটা কিরকম ছিল, বাতাসের ব্যাপারটা ছিল এরকম যে এখানে একটা গোলক আর এখানে একটা গোলক, তাদের মধ্যবর্তী কোণটা কত ছিল, 60 ডিগ্রি কোণ ছিল। আচ্ছা, তো এরকম যখন আসছে তখন আমাদের এই যে সুতাটা ছিল সুতার উপর কি একটা টেনশন ফোর্স বিল্ড আপ করছে। তো সাপোজ সেই টেনশনটাকে আমরা নিলাম টি, ঠিক আছে। তার উপরে এরপর আর কি একটা বল আছে, এখান থেকে এদিক বরাবর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আছে এপি, আর এমজি বলটা নিচের দিক বরাবর আছে। এখন এটাকে যদি আমরা দুটি অংশ ভাগ করি, একটা অংশ হলো এদিক বরাবর আর একটা অংশ হলো এদিক বরাবর। এখন এই কোণটা কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই সুতার দৈর্ঘ্য আর এই সুতার দৈর্ঘ্য সমান, তাই এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে এখানে কত আসবে, 30 ডিগ্রি আসবে, এখানেও কত আসবে, 30 ডিগ্রি আসবে। তাহলে এটাও কত, 30 ডিগ্রি। তাহলে এদিক বরাবর আমাদের উপাংশটা কি পাবো আমরা, টি কস 30 ডিগ্রি, আর এদিক বরাবর যে উপাংশটা সেটা কি আমাদের টি সাইন 30 ডিগ্রি। তো যেহেতু আমরা বলতেছি এই অবস্থায় এটা কি থাকতেছে, সাম্য অবস্থায় আছে, এই অবস্থায় এসে সেটা কি রেস্টে আছে, তাই আমাদের এই বল এই বল সমান, এই বল এই বল সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টি কস 30 ডিগ্রি ইকুয়াল টু এম জি, আর এখান থেকে বলতে পারবো টি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ ই। তাহলে এই দুটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা টেন 30 ডিগ্রি এটা সমান সমান পাবো এফি, এফি ডিভাইডেড বাই এমজি। আচ্ছা, এফিটা কত, এফি হচ্ছে আমাদের কে ইন্টু যে কোনো দুইটা আমরা চার্জ ধরলাম, সাপোজ চার্জের ভ্যালু তো দেওয়া নাই, দেওয়া না থাকলে আমরা কিউ স্কোয়ার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার, এই এতটুকু দূরত্বকে আমরা আর ধরলাম আর স্কোয়ার, আর এখানে আছে আমাদের এমজি। তাহলে এই রেজাল্টটা আমাদের থাকতেছে কে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু এম ইন্টু জি, এটা থাকলো, ঠিক আছে। তাহলে এটা আসলে কি আমাদের টেন 30 ডিগ্রি হলো। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমরা জানলাম। এখন এয়ার এর পরে আমরা পুরো জিনিসটাকে আবার কি করবো, অয়েলে নিব, যে অয়েল বা তরল যেটা বলছি আমরা তরল এনেছি, ঠিক আছে, লিকুইড এনেছি। তো লিকুইডে নেওয়ার পর আমাদের ব্যাপারটা কিরকম আসবে, লিকুইডে নেওয়ার পরে আমাদের মোটামুটি একই রকম চিত্র, শুধু একটা জিনিস এক্সট্রা প্রযুক্ত হবে। এখানে একটা তরল গোলক, এখানে একটা গোলক,
এখন আমাদের এখানে কত, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এখানে একটা এখনো টেনশন বিল্ড আপ করতেছে, কিন্তু আমরা একটু পরে দেখবো যে টেনশন দুইটা সমান আসবে না, আগেরটা সমান হবে না। আর এটার উপর কি এমজি একটা বল আছে, এদিক বরাবর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করতেছে, আর এটার উপর আরেকটা বল আছে, সেই বলটা কি আমাদের উপরের দিক বরাবর তরলের কারণে প্লববলের দিক বরাবর একটা কাজ করবে। তাই এই প্লববলের কারণে এখন আমাদের কি নিচের দিকে একই পরিমাণ ফোর্স না থাকার কারণে আমাদের টেনশনটা কি সেম ভাবে বিল্ড আপ করবে না। এখানে আমরা সাপোজ টি প্রাইম একটা টেনশন তৈরি হলো, তাহলে এদিক বরাবর তার একটা উপাংশ থাকবে, সেটা কত টি প্রাইম সাইন 30 ডিগ্রি, আর এদিক বরাবর আরেকটা টেনশন তৈরি হলো, সেটা কত টি প্রাইম কস 30 ডিগ্রি। ঠিক আছে, উপাংশ নিলাম আর কি। তাহলে এখন আমরা কি বলতে পারবো, টি প্রাইম কস 30 ডিগ্রি প্লাস আমাদের ইউ যেটা, এই দুইটা মিলে এখন কি দিতেছে, এমজি দিতেছে। তাহলে টি প্রাইম কস 30 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এমজি মাইনাস ইউ। আর এটা লিখতে পারলাম, তারপরে এই এখান থেকে আমরা কি লিখতে পারবো, টি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি এফ ই। তাহলে টি সাইন 30 ডিগ্রি এটা সমান সমান কি আসবে আমাদের এফ ই। আচ্ছা, এখান থেকে যদি আমরা সাইন ট্যান একটাকে যদি আরেকটা দ্বারা ভাগ করি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল কি পাবো আমরা, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু পাইতেছি এফ ই ডিভাইডেড বাই এমজি মাইনাস ইউ। তাহলে এমজি মানে কি আসলো, আবার আগের মতন কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে থাকলো আমাদের এমজি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা ট্যান 30 ডিগ্রির আরেকটা ভ্যালু পাইলাম, তাহলে এখানে একটা ট্যান 30 ডিগ্রি ছিল, এখানেও কি একটা ট্যান 30 ডিগ্রি আসলো। তাহলে এই দুইটা কি আমরা ইকুয়েট বলতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তারপর এখানে কি আছে এমজি মাইনাস এখানে কি আছে ইউ, এটা ইকুয়াল টু আমরা বলতে পারবো আমাদের এইটা কে কিউ স্কোয়ার আর স্কোয়ার এমজি, কে কিউ স্কোয়ার আর স্কোয়ার আর এখানে এম জি। তাহলে দেখো এই পুরো পার্টটা কিন্তু বাদ পড়ে যায় সবার থেকে। ঠিক আছে, এই পুরো পার্টটা বাদ দিয়ে দিলে এখানে থাকলো 1 ডিভাইডেড বাই এম জি মাইনাস ইউ, আর এখানে থাকলো 1 ওভার এম জি। এখানে কি ঠিক আসলো রেজাল্টটা, এম জি মাইনাস ইউ। হ্যাঁ ঠিক আছে, ট্যান 30 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এম জি মাইনাস ইউ এটা সমান সমান কি এম জি, কোথাও একটু ভুল হয়েছে। ও আচ্ছা, এখানে ভুলটা কোথায় আসবে সেটা বুঝতে পারলাম, যে এখানে আমাদের কে প্রাইম যেটা ছিল এখানে দ্বিতীয় ক্ষেত্রে তরলের ভিতরে যখন আমরা নিচ্ছি তখন কিন্তু আর আমাদের সেম পরিমাণ কে নাই। ঠিক আছে, কারণ আমরা কে এর ভ্যালু কি জানতাম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, কিন্তু হ্যাঁ তো শূন্য মাধ্যমে আমাদের নট থাকলেও এখন কিন্তু আর নট নাই, এখন কিন্তু আরেকটা জিনিস চলে আসছে। তাই আমরা এখানে কে গুলোকে কাটতে পারবো না, তো কে গুলোকে না কাটার কারণে আমাদের এখানে কি একটা কে প্রাইম থাকবে আর এখানে একটা কে থাকবে। ওকে, তারপরে আমরা এখান থেকে আগাই। তাহলে কে এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে এখানে কি আসবে, কে এর ভ্যালু যদি বসাই তাহলে এখানে আসবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এম মিডিয়ামেরটা, আর এখানে এম জি মাইনাস ইউ প্লববল, আর এখানে আছে 1 বাই 4 পাই এপসাইলন নট, আর এখানে আসলো আমাদের এম জি শুধুমাত্র। আচ্ছা, তাহলে এপসাইলন এম এটার জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখছিলাম যে এপসাইলন এম এটা সমান সমান কি ছিল এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ বেশি। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে এখানে কি থাকলো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এপসাইলন আর, এখানে কত এম জি মাইনাস ইউ, আর এখানে থাকলো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এখানে শুধুমাত্র এম জি। তাহলে এখন আমরা এতটুকুকে কাটতে পারবো। ঠিক আছে, এতটুকুকে যদি কাটি তাহলে আমাদের রেজাল্টটা থাকে এই ইয়ারটা নিচে চলে আসলো, তাহলে ইয়ারটাকে আমরা নিচে রাখলাম ইয়ার, আর এখানে এম জি মাইনাস ইউ এটা সমান সমান থাকলো আমাদের 1 ওভার এম জি। তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ইয়ারটা বের করা। তাহলে এপসাইলন আর এটা যদি আমরা বের করি এটা ওখানে রাখলো, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এম জি, এখানে এম জি মাইনাস ইউ। আচ্ছা, তাহলে এম জি কে আমরা কি লিখতে পারবো, ভি যে গোলক সেই গোলকের আয়তন ইন্টু ওই গোলকের ঘনত্ব, ওই গোলকের ঘনত্ব কত রো এস, এটা এখানে কত জি। এখানে আমরা কি লিখতে পারবো এম জি সেম জিনিস রো এস ইন্টু জি মাইনাস। আচ্ছা, প্লববলটা কি ছিল, প্লববল ইউজ ইকুয়াল টু আমরা সম্ভবত এটা জানি যে ভি রো জি থাকে। এখানে ভিটা কি যে বস্তুকে আমরা ডুবাইতেছি তার আয়তন, রোটা কি যে তরলে আমরা ডুবাইতেছি সেই তরলের ঘনত্ব, আর জিটা কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে আমরা কি বলতে পারবো ভি রো এল ইন্টু জি। তাহলে একটু খেয়াল করলে দেখবা ভি ভি ভিজি এগুলো সব কাটাকাটি চলে যায়, এখানে কি থাকে রো এস, আর এখানে রো এস মাইনাস রো এল। তাহলে এখান থেকে আশা করি সবগুলা ভ্যালুই আমাদের জানা আছে। তো ভ্যালুগুলো কি ছিল, ভ্যালুগুলো ছিল 1.5, এখানে ছিল 1.5 মাইনাস 0.5, তাহলে এটা আসতে কত 1.5। ঠিক আছে, এপসাইলন আর, তাহলে এপসাইলন আরটা কত 1.5। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে এখানে যে এফিটা বসাইছি, এফিটা বসানোতে আমার একটু ভুল হয়েছিল, সেই এফিটা কি হবে ওই মাধ্যমের এফি, তাই এটাকে আমরা এফি প্রাইম বলতেছি। এফি প্রাইমে আমাদের কি চেঞ্জ হবে, এই কেটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই কেটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের কি রেজাল্ট আসলো।
তাহলে অঙ্কটা ভেবে করবো আমরা। এখানে আমি এক্সপ্লেন করার সময় হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু নিজে করার সময় দেখবা এটা করতে বেশি সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, মানে এতটুকু জায়গার ভিতরেই হয়ে যাবে, এতগুলা চিত্র টিত্র আঁকতে হয় না। ঠিক আছে, তাহলে আমাদের স্থির তড়িতের ওই কুলম্বের সূত্র নিয়ে মোটামুটি এই অঙ্কগুলো থাকলো। এরপর আমরা বইয়ের অঙ্কগুলো করবো, করলে আশা করি আমাদের কুলম্বের সূত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে।